টিউটোরিয়াল না হুম টিউটোরিয়াল দেখো খুঁজে পাবো। আসুক সবাই আস্তে আস্তে। আমাদের রাজিন স্যার তাই না আজকে? ঠিক আছে। কি অবস্থা প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা? আজকে কিন্তু কি হবে, ওই সেই কি কবিতা আছে না আমাদের, যে হাসি নয় রে আগুন আগুন খেলা, তারই মধ্যে ভাসিয়ে দিলাম ভিনদেশীদের ভেলা, তাই না? তো আজকে কিন্তু সেই আগুনের খেলা, আগুন নিয়ে আমরা হাজির হয়েছি এবং আগুনের মেলা আছে আজকে, শুধু খেলা নয়। আজকে কিন্তু আপনারা অনেকগুলো আগুনের ফুলকি একসাথে জ্বলে উঠতে দেখবেন, ঠিক আছে? তার ভিতরে একটু পানিও পাবেন। কিন্তু পানি কে বলেন তো? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো সবাই কি আমাকে দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। দেখি আমাদের দেখা যায় কিনা, দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন সবাই যারা চলে আসছেন লাইভে। দেখি লাইভে কতজন আসলো। হ্যাঁ, এই তো আমাদের ভাই এবং বন্ধুরা অনেকেই চলে এসেছে লাইভে। একটু কমেন্ট করেন কাইন্ডলি, একটু কমেন্ট করে জানালে আমরা ক্লাস শুরু করতে পারবো। আর আজকে কিন্তু আমি এমন একজন মানুষকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব, সে যে কে এটার পরিচয় তার কর্মই বলে দেবে, তার ক্লাসটাই বলে দেবে। হু হি ইজ, আই নিড নট টু ইন্ট্রোডিউস হিম ইন ফ্রন্ট অফ ইউ। আপনাদের সামনে তাকে ইন্ট্রোডিউস করানোর মতো কিছুই নাই। সে অসাধারণভাবে তার স্কিলটা শোয়িং এর মাধ্যমে সেই তার পরিচয় দিয়ে দেবে, ঠিক আছে? তারপরেও যেহেতু প্ল্যাটফর্মে আমাদের শ্রদ্ধেয় একজন শিক্ষক এসেছেন আমাদের মাঝে, অবশ্যই উচিত আমাদের তাকে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া। জাস্ট ফর ফর্মালিটি আই এম গোয়িং টু ইন্ট্রোডিউস অ্যান এক্সট্রাঅর্ডিনারি ক্যারেক্টার। অ্যান্ড অফকোর্স আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন এখানে আজকের ক্লাস পরিচালনায় আছেন রাজিন স্যার, লেকচারার সাধারণ জ্ঞান অ্যান্ড লেখক রাজিন্স জিকে। আপনাদের কাছে কিন্তু আরো একটা আগুন নিয়ে আমরা একটু পরে আসবো আড্ডা দিতে। তো মুসলিমা জাহান আপু লিখছেন, হ্যাঁ শোনা যাচ্ছে। হাসিনা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনারা? জি শোনা যাচ্ছে, আচ্ছা আলহামদুলিল্লাহ। তাহলে অনেকেই কমেন্ট করতেছে, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। তবে আমি সবাইকে রিকোয়েস্ট করব, বরাবরের মতো আমরা লাইভের প্রথমে যে কথাগুলো বলে থাকি আমরা একটু সময় নিই, এবং সেই সময়টা নিই কিসের জন্য? নট অনলি ফর আস বাট অলসো ফর দ্য অডিয়েন্স অ্যান্ড দ্য ভিউয়ার্স হু ইউ আর ওয়াচিং দিস ভিডিও। তো এই জায়গা থেকে আপনাদের যারা বন্ধু বান্ধব আছে, প্রিয় বড় ভাই বড় বোন বা চাকরি প্রত্যাশী বন্ধুরা আছে, সবাইকে আপনারা কি করবেন? আমাদের লাইভটা শেয়ার করে দিবেন। শেয়ারের মাধ্যমে সবার কাছে যেন আমরা রিচ করতে পারি, and all together can watch the video and can be affected and benefited from this video. কারণ আজকে অসাধারণ অন্য লেভেলের একটা ক্লাস হবে, যেটা হবে আপনার সারা জীবনের সম্পদ। সেই ক্লাসটা কেন আপনারা মিস করতে দিবেন অন্য কাউকে? আপনার শুভাকাঙ্ক্ষী মানুষটাকে কেন মিস করতে দিবেন বলেন? আপনি যেরকম একটা সুন্দর চাকরি চান, সুন্দর একটা ক্যারিয়ার গড়তে চান, আপনি তো চান যে আপনার প্রিয় মানুষটাও সেই সুন্দর ক্যারিয়ারটা গড়ুক, তাই না? তাহলে কেন নয়, তারা দেখতে পারবে না আজকের ক্লাসটা? তো এই জায়গা থেকে আপনারা সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং কে কয়টা শেয়ার দিয়েছেন। আপনারা হচ্ছে অন্তত সবাই আমাদের জাহিন স্যার যেরকম বলেন যে 5 শেয়ার ডান লিখতে হবে। জাহিন স্যারের কথা কি মনে আছে? জাহিন স্যার কি বলে যে 5 শেয়ার ডান, 5 শেয়ার ডান। আপনারা 5 শেয়ার মানে 5টা শেয়ার দিয়ে বলবেন যে 5 শেয়ার ডান, এবং কে কোথা থেকে দেখছেন কাইন্ডলি সেটাও আপনারা একটু জানাবেন। আমরা দু একটা কমেন্টের ভিতর পড়ে ফেলি। আজ মেরি আজু, আসলে বানাননি তো পড়তে পারতেছি না ঠিক মতো। আসসালামু আলাইকুম স্যার, প্রাইমারি প্রধান শিক্ষক এবং 10 থেকে 20তম গ্রেডের জবের জন্য কি আলাদা আলাদা কোর্সে ভর্তি হতে হবে নাকি যে কোনো একটা কোর্সে ভর্তি হলে হবে? যে কোনো, আপনার টোটাল আমাদের যে কম্বাইন্ড ব্যাচটা আছে, কম্বাইন্ড ব্যাচ মানে আপনি ওই ব্যাচটায় ভর্তি হলে আপনার অন্য কোনোটায় আর ভর্তি হওয়ার প্রয়োজন নাই। ওই একই ব্যাচে ইউ উইল গেট অল দ্য সার্ভিসেস ইনশাআল্লাহ। সব ধরনের সেবা আপনি, মানে এক ফাইল যথেষ্ট, ঠিক আছে?
এক ডোজেই সব হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই। আপনি কি প্রশ্নের উত্তর পেয়েছেন? আল হারুন, আসসালামু আলাইকুম, কিশোরগঞ্জ থেকে দেখছি, মানিকগঞ্জ থেকে দেখছি, তুহিবুল ইসলাম উজ্জ্বল, ভালো লাগলে লাইভ দেখবো। হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই দেখতে হবে, আর ভালো না লাগলে কি করতে হবে? আমাদেরকে সাজেস্ট করতে হবে যে আরো কি হলে ভালো লাগতো। তো আজকে আর কথা বাড়াবো না, আপনারা অনেকেই চলে এসেছেন লাইভে। আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আবারও, আমাদের শ্রদ্ধেয় রাজিন স্যার, তিনি আজকে আপনাদের সামনে সুন্দরভাবে একটা জিকে ক্লাস এবং বিশ্লেষণ ধর্মী, সাধারণ জ্ঞানের যে বিশ্লেষণ ধর্মী ক্লাসগুলো নিয়ে আমাদের টিউটোরিয়াল পেজ থেকে আপনাদের সামনে হাজির হই, সেরকম একটা সুন্দর ক্লাস আপনাদেরকে করবেন, উপহার দিবেন, যে ক্লাসটা করার পরে আপনার সকল কনফিউশন কি হয়ে যাবে? কিল্ড হয়ে যাবে, কিল্ড হয়ে যাবে। আমরা কি 5 স্টার ডান লিখেছি, আর কনফিউশন কিন্তু সি কে হয়ে যাবে, কনফিউশন কিল্ড হয়ে যাবে। তো ঠিক আছে, আপনারা সবাই ক্লাস করেন, একটু পরে আপনাদের সাথে আড্ডা দিতে আমরা কিন্তু আরো একজন অতিথিকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো সবাইকে অনেক ধন্যবাদ। স্যার, আপনি আপনার অনুভূতি জানিয়ে ক্লাস শুরু করেন। অনেক অনেক শুভকামনা আমাদের প্ল্যাটফর্মে। অসংখ্য ধন্যবাদ। আমাদের আপনারা সবাই জানেন যে এই প্ল্যাটফর্মটা মূলত আমরা জব রিলেটেড এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার ক্ষেত্রে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করছি। তারই ধারাবাহিকতায় বলা চলে যে আমাদের এখানে নানান রকমের অভিজ্ঞ শিক্ষক আছেন, অভিজ্ঞ মেন্টর আছেন, যাদের সান্নিধ্যে থাকলে আমরা আশা করি আপনারা ইনশাল্লাহ যে কোনো রকমের ভয়কে জয় করতে পারবেন ইনশাল্লাহ। তারই ধারাবাহিকতায় আমি রাজিন জিকে মাস্টার আছি আজকের লাইভ থেকে। আমাদের সাথে আছেন গণিতের এবং ইংরেজির দুটাই বলা চলে, অর্থাৎ আমাদের বস দিন ইসলাম স্যার আছেন আমাদের সাথে, এবং আমি রাজিন জিকে মাস্টার। আজকে সাধারণ জ্ঞানের ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ক্লাস থেকে ইনশাল্লাহ যে কোনো চাকরির পরীক্ষায় 1টা থেকে 2টা মার্কস ইনশাল্লাহ কমন থাকবেই থাকবে ইনশাআল্লাহ। সবাই শেষ পর্যন্ত থাকবেন, এবং আজকের ক্লাসটি খুব ইন্টারেস্টিং এবং খুবই ভিন্ন ধর্মী হতে চলেছে। আচ্ছা, যাই হোক, এক্স্যাক্টলি স্যার। আর হচ্ছে আমাদের স্ক্রিন আছে এখানে, আপনি স্ক্রিনে সব পেজের কমেন্ট গুলো পাচ্ছেন। আচ্ছা স্যার, আপনি এটাও দেখবেন, এখানে একটা পেজ থেকে আসবে, এখানেও সব পেজের আসবে। আপনি এখান থেকে আমাদের প্রিয় ভাই বোনদের কমেন্ট গুলো পড়ে তাদেরকে রিপ্লাই করবেন। ধন্যবাদ। তো মাইক্রোফোন আপনি তাহলে এটা নেন। আমাদের ম্যানেজার স্যার বলতেছে এটা নাকি মাইক্রোফোনে মার্কস বেশি পাওয়া যায়, এটা এটার থেকে বলে বেশি কমন পড়ে, ঠিক আছে? যেহেতু এটা থেকে মার্কস বেশি কমন আসে, আমরা যেটা থেকে বেশি আসে মার্ক ওইটাই পড়ালাম, ঠিক আছে? আপনাদের উপকারের জন্য আমাদের ম্যানেজার স্যারও কত ভাবে, দেখছেন যে এটার থেকে বলে জিকে মার্কস বেশি আসে, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। আচ্ছা, তাহলে প্রিয় ভাই বোনেরা, আপনারা সকলেই খাতা কলম নিয়ে রেডি থাকেন এবং ডান লিখে আমাকে কনফার্ম করেন যে আপনারা পড়ার টেবিলে খাতা এবং কলম নিয়ে রেডি আছেন। আজকের ক্লাসে আমরা এমসিকিউ সলভের পাশাপাশি আমরা এমসিকিউ এর পাশাপাশি ওই রিলেটেড যদি কোনো তথ্য থাকে বা ইনফরমেশন থাকে আমরা ইনশাল্লাহ দিয়ে দেব, এবং সেটা হোক 2025-এর আপডেট এবং সর্বশেষ আপডেট এবং সর্বশেষ তথ্যের আলোকে আজকের ক্লাসটি কিন্তু হতে চলেছে। সবাই খাতা কলম নিয়ে রেডি থাকেন এবং খাতা কলম সামনে নিয়ে আমাদেরকে ডান লেখেন, আমরা বুঝতে পারবো আপনি অবশ্যই খাতা কলম নিয়ে আমাদের ক্লাসটি উপস্থিত আছেন। আচ্ছা, সবাই একটু ডান লেখেন, সবাই খাতা কলম নিয়ে ডান লেখেন। আমরা আজকের ক্লাসটি ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি। সবাই খাতা কলম নিয়ে ডান লেখেন। আপনারা আসলে অনলাইন ক্লাসগুলোতে কি হয়, আপনারা যদি রেসপন্স না করেন তাহলে হচ্ছে আমরা অনুপ্রেরণা পাই না। এই জন্য আপনারা সাথে সাথে রেসপন্স করবেন, যাতে মনে হয় যে ক্লাসটা একদম অফলাইনে সরাসরি আপনাদের সামনে আজকে আছি, রাজিন জিকে মাস্টার আপনাদের সামনে ক্লাস নিচ্ছি। আচ্ছা, যাই হোক, ডান এমডি মুশারফ হোসেন ডান লিখেছেন। আচ্ছা, যারা যারা আছেন সবাই একটু ডান লিখে ফেলেন। যারা খাতা কলম নিয়ে রেডি আছেন সবাই ডান লিখে ফেলেন। সবাই খাতা কলম নিয়ে রেডি থাকেন এবং সবাই একটু ডান লিখে আমাদের একটু কনফার্ম করেন। আজকের ক্লাসে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, মুশারফ হোসেন ডান লিখেছেন। যারা যারা আছেন সবাই ডান লেখেন, সবাই ডান লেখেন যে আজকের ক্লাসে খাতা কলম নিয়ে রেডি, সবাই ডান। আমাদের সাথে আছেন নুসরাত নীলা ডান, মুসলিমা জাহান ডান। ওকে, মুসলিমা জাহান ডান। আচ্ছা, যারা যারা আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা আজকের ক্লাসটি শুরু করে দিই। আচ্ছা, আমাদের প্রথম যেই কোশ্চেন, অর্থাৎ আজকের ক্লাসের প্রথম কোশ্চেন আপনারা দেখতে পাচ্ছেন, এইটা 49তম বিসিএস এ কিন্তু এসেছিল। যে কোশ্চেনটা হচ্ছে কি, কোশ্চেনটা হচ্ছে নিম্নোক্ত কোন ভারতীয় রাজ্যে বাংলাদেশের সাথে কোনো ভূমি সীমানা নাই। আচ্ছা, যাই হোক, এইখানে আমাদের কোশ্চেনটা একটু মিস্টেক আছে। যাই হোক, আমি এটা বলে দিচ্ছি, আমাদের টাইপিং ম্যান হয়তো বা এটা একটু যেহেতু আমাদের মিস্টেক হয়েছে, আমরা এই রিলেটেড কোশ্চেন অর্থাৎ ভারতীয় রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা
ভারতীয় রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা। আজকে ইনশাআল্লাহ বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমানা আছে, কয়টি রাজ্যের সীমানা নেই, আমরা একদম বিস্তারিত ডিটেলসে জানবো। এবার আমরা হচ্ছে অপশনগুলো একটু দেখছি যে এখানে কি আছে, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, আসাম। আচ্ছা, এই যে রাজ্যগুলো আমরা দেখতে পাচ্ছি, আসলে এই রাজ্যগুলো বাংলাদেশের কোথায় অবস্থিত, বাংলাদেশের কোন পাশে অবস্থিত, বা এই রাজ্যগুলোর সাথে বাংলাদেশের কোন অংশের সীমানা রয়েছে, আজকে ইনশাআল্লাহ জানবো। সবাই যেহেতু খাতা কলম নিয়ে রেডি, আমরা হচ্ছে আজকে যেহেতু বাংলাদেশের সাথে বলেছে, আমরা বাংলাদেশের মানচিত্র আঁকে সুন্দর করে দেখব যে আসলে কোন রাজ্য কোথায় অবস্থিত। ওকে, তাহলে আমি বাংলাদেশের মানচিত্রটা আঁকিয়ে ফেলি, আপনারা চটপট আমার সাথে আঁকিয়ে ফেলেন। অর্থাৎ আজকের ক্লাসে আমি যেটা বলবো আশা করি আপনারা সেটাই করবেন। এবং মানচিত্র আঁকা নিয়ে বলি যে যেহেতু আমাদের সাধারণ জ্ঞানের বাংলাদেশ, আন্তর্জাতিক, আপনারা জানেন যে দুইটা পার্ট রয়েছে, আমাদের যে অংশগুলো মানচিত্র লাগবে আমি বলে দেব। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা সবাই ঝটপট আমার মতো করে সবাই মানচিত্র আঁকিয়ে ফেলি। আচ্ছা, যদিও মানচিত্র ভালো হবে না, কিন্তু তারপরও হচ্ছে আমরা আঁকাচ্ছি, এটাই আমাদের জন্য অনেক। ওকে, আচ্ছা, আমরা হচ্ছে আর একটু ছোট করে আঁকাচ্ছি, আমাদের আসলে স্পেস সমস্যার কারণে আমরা বড় করে দেখাতে পারছি না, টেকনিক্যাল সমস্যার কারণে। আচ্ছা, যাই হোক, সবাই আমার সাথে সাথে মানচিত্র আঁকিয়ে ফেলেন। আচ্ছা, ওকে, তাহলে এটা যদি আমাদের বাংলাদেশের মানচিত্র হয়, এটা যদি আমাদের বাংলাদেশের মানচিত্র হয়, আমরা এবার জানবো যে কোন কোন রাজ্য কোথায় আছে। আমরা সবাই জানি আমাদের এই দিকে কি আছে, এদিকে হচ্ছে পূর্ব, এদিকে হচ্ছে পশ্চিম, এবং নিচের দিকে কি দক্ষিণ। অর্থাৎ এটা যদি বাংলাদেশ হয়, বাংলাদেশের এই দিকে কি দক্ষিণ, উপরে কি আছে, উপরে হচ্ছে উত্তর, এবং এই পাশটা অর্থাৎ এই দিকে কি রয়েছে, এদিকে হচ্ছে পূর্ব, একই সাথে আমাদের বিপরীত দিকে হচ্ছে পশ্চিম। অর্থাৎ আমরা এই বাংলাদেশের মানচিত্রে পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ, আমরা দিকগুলো খুব ভালো করে খেয়াল করব। যেহেতু আমাদের এখানে স্পেস কম, আমরা এটা মুছে দিব, আপনারা সবাই পাশে সুন্দর করে লিখে ফেলেন যে পূর্বে হচ্ছে, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, উপরে হচ্ছে উত্তর, নিচে হচ্ছে দক্ষিণ। এইবার আমরা দেখব যে বাংলাদেশের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে আসলে কোন কোন রাজ্যগুলো আছে। আচ্ছা, তার আগে আমরা এটা একটু ক্লিয়ার করে দিই, এটা আমরা একটু ইরেজ করে দিচ্ছি, যেহেতু আমাদের স্পেস কম, আমাদের এখানে আরো অনেক জিনিস দেখাইতে হবে। আচ্ছা, ওকে, তাহলে এটা যদি বাংলাদেশ হয়, আমরা জানি যে স্বভাবতই বাংলাদেশের সাথে মোট 2টি দেশের সীমানা রয়েছে। বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমানা রয়েছে? 2টি দেশে। এইবার আমাদের পুরাটা জুড়ে, অর্থাৎ এই দিকের পুরাটা অংশ জুড়ে রয়েছে কি, পুরাটা অংশ জুড়ে হচ্ছে ভারত, এবং নিচের দিকের অর্থাৎ এই দিকের অংশ আমরা কি দেখেছি, পূর্ব, এবং এদিকে দেখেছি হচ্ছে দক্ষিণ। তাহলে পূর্ব এবং দক্ষিণ কোণে, পূর্ব এবং দক্ষিণ কোণে এই দিকে একটা দেশ রয়েছে, সেই দেশটা হচ্ছে মিয়ানমার। তাহলে আমরা দেখতে পেলাম যে এই বাংলাদেশের সাথে মোট কয়টা দেশের সীমানা রয়েছে, এই পাশে হচ্ছে মিয়ানমার, এবং বাংলাদেশের পুরাটা অংশ জুড়ে কি রয়েছে, ভারত রয়েছে। তার মানে বাংলাদেশের সাথে মোট 2টি দেশের সীমানা রয়েছে, একটি হচ্ছে ভারত এবং আরেকটি হচ্ছে মিয়ানমার। এবার আমাদের কোশ্চেন হচ্ছে ভারতের কোন কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে, ভারতের কোন কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। আচ্ছা, তাহলে আমরা এবার একটু দেখি যে বাংলাদেশের সাথে ভারতের কোন কোন রাজ্যের আসলে সীমানাটা রয়েছে। ওকে, আমরা আমাদের একদম উত্তরের এই দিকে এটা হচ্ছে মেঘালয়। আমাদের উত্তরের এই পুরাটা অংশ জুড়ে হচ্ছে আসাম। সবাই আমার সাথে সাথে লিখে ফেলেন, সবাই এভরিওয়ান আমার সাথে সাথে লিখে ফেলেন। এবং আজকের ক্লাস একদম বিশ্লেষণধর্মী হচ্ছে, যে আজকের ক্লাস থেকে যে কোনো চাকরির পরীক্ষা ইনশাআল্লাহ 1 থেকে 2টা মার্কস কমন থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পেলাম হচ্ছে মেঘালয়, এখানে হচ্ছে আসাম। আমাদের এই অংশে কি রয়েছে, এই অংশে আছে হচ্ছে ত্রিপুরা, তাহলে মেঘালয়, আসাম, ত্রিপুরা। আমাদের এই দিকে আরেকটা রাজ্য রয়েছে, এই রাজ্যটা হচ্ছে মিজোরাম। তাহলে প্রিয় ভাই বোনেরা, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সাথে এই যে এই দিকের অর্থাৎ আমাদের
পূর্ব দিকের এবং উত্তর দিকের কয়টি রাজ্য রয়েছে? মেঘালয়, আসাম, ত্রিপুরা আর হচ্ছে কি মিজোরাম। এটা কোন দিকে? এটা হচ্ছে আমাদের পূর্ব দিকে। এবার আমরা একটু পশ্চিমে যাই। আচ্ছা, আমরা পশ্চিমে যদি যাই তাহলে এই পুরাটা অংশ জুড়ে কি রয়েছে? আমরা সবাই জানি ভারতের একটি রাজ্য কলকাতা, তাই না? বা হচ্ছে আমরা কি নামে জানি? পশ্চিমবঙ্গ নামে জানি। এই সেই পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ। তাহলে বাংলাদেশের পূর্ব দিকের হচ্ছে ত্রিপুরা, মিজোরাম, আসাম এবং হচ্ছে মেঘালয় রয়েছে, এবং বাংলাদেশের পশ্চিমে কি রয়েছে? বাংলাদেশের পশ্চিমে কি রয়েছে? পশ্চিমবঙ্গ। তাহলে প্রিয় ভাই বোনেরা, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সাথে ভারতের মোট কয়টি রাজ্যের সীমানা রয়েছে? এখানে হচ্ছে পশ্চিমবঙ্গ 1টা, মেঘালয় 2টা, আসাম 3টা, ত্রিপুরা 4টা এবং মিজোরাম হচ্ছে কয় নম্বর? 5 নম্বর। তাহলে আমরা কয়টা পেলাম? আবারও গুনি, আপনাদের সাথে নিয়ে আবারও গুনি। এখানে আমরা হচ্ছে পশ্চিমবঙ্গ 1, মেঘালয় 2, আসাম 3, ত্রিপুরা 4 এবং মিজোরাম হচ্ছে কত? 5। তাহলে বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমানা রয়েছে? 5টি রাজ্যের সীমানা রয়েছে। বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমানা রয়েছে? 5টি রাজ্যের সীমানা রয়েছে। এটা একটু সাইডে সবাই লিখে ফেলেন, সবাই এভরিওয়ান লিখে ফেলেন যে বাংলাদেশের সাথে ভারতের মোট কয়টি রাজ্যের সীমানা? 5টি রাজ্যের সীমানা রয়েছে। 5টি রাজ্যের সীমানা রয়েছে। এইবার আমাদের কোশ্চেনের দিকে যদি দেখাই, কোশ্চেন আমরা বলেছি কোশ্চেনে একটু ভুল রয়েছে। আমরা যদি অপশনগুলো দেখি, দেখেন আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আসাম দেখতে পাচ্ছি, আসাম। তাহলে প্রিয় ভাই বোনেরা, আসামটা কোথায় আছে? এই যে আসাম, এই যে আসাম। আসামটা কোথায়? এই যে আসাম। তার মানে আমরা দেখলাম যে আসামের সাথে কি রয়েছে? সীমানা রয়েছে। আসামের সাথে সীমানা রয়েছে। এরপরে আমরা দেখবো হচ্ছে মেঘালয়, মেঘালয়, মেঘালয়। আচ্ছা, মেঘালয়টা কোথায় আছে? এই যে মেঘালয়, এই যে হচ্ছে কি মেঘালয়। এবার আমরা দেখি এখানে কি আছে? মিজোরাম, মিজোরাম। আচ্ছা, মিজোরামটা কোথায় আছে? মিজোরামটা হচ্ছে এই যে এখানে আছে। প্রিয় ভাই বোনেরা, তাহলে দেখতে পেলাম যে এই যে 3টা রাজ্য, মিজোরাম, মেঘালয় এবং আসাম, এই 3টা রাজ্যের সাথে, ভারতের এই 3টা রাজ্যের সাথে বাংলাদেশের কি রয়েছে? বাংলাদেশের সীমানা রয়েছে। মিজোরাম, মেঘালয়, আসাম। এবার তাহলে আমাদের বাকি থাকলো কোনটা? নাগাল্যান্ড। আমরা দেখতে পাচ্ছি নাগাল্যান্ডের সাথে কিন্তু বাংলাদেশের, অর্থাৎ বাংলাদেশের সাথে ভারতের এই নাগাল্যান্ড রাজ্যের কিন্তু কোনো সীমানা নেই। আচ্ছা, এইবার আমাকে বলেন কে কে এইটা বুঝেন নাই যে আমাদের কিন্তু এখান থেকে প্রায়শই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে যে এই যে সীমানা রিলেটেড, ভারতীয় কোন কোন রাজ্যের সাথে সীমানা, এই যে নিম্নোক্ত কোন ভারতীয় রাজ্যের বাংলাদেশের সাথে কোনো ভূমি সীমানা নেই? তাহলে কোনটির সাথে নেই? নাগাল্যান্ডের সাথে নেই, নাগাল্যান্ডের সাথে নেই, নাগাল্যান্ডের সাথে নেই, নাগাল্যান্ডের সাথে নেই। আচ্ছা, বুঝেছেন তো সবাই? সবাই একটু কমেন্ট করে জানান যে এটা ক্লিয়ার কিনা। এটা ক্লিয়ার হলে আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাব। আচ্ছা, 2টি দেশের সাথে আমাদের সাথে আছেন আরশি রেজা, আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গ। মুসলিমা জাহান, 5টি রাজ্যের সীমানা। আরশি রোজা, 5টি রাজ্য। আফসানা আঞ্জুম লিজা, নাগাল্যান্ড। আচ্ছা, ওকে, নাগাল্যান্ড। সবাই অনেকে সঠিক উত্তর দিয়েছে, 5টি রাজ্য। তাহলে এইখান থেকে যদি কোনো কোশ্চেন আসে, ইনশাল্লাহ সবাই পারবেন তো? সবাই ইনশাল্লাহ পারবেন তো? আচ্ছা, সবাই একটু ডান লেখেন, সবাই ডান লেখেন। এইবার আমরা একটু দেখবো যে এই যে নাগাল্যান্ড, এই নাগাল্যান্ড আসলে কোথায় আছে? যেহেতু বাংলাদেশের সাথে নাই, সেহেতু কোথায় আছে এই নাগাল্যান্ডটা? আমরা এই পাশটা একটু করে দিচ্ছি, মুছে দিচ্ছি। নাগাল্যান্ড আসে হচ্ছে বাংলাদেশের এই যে পূর্ব দিকের মিজোরাম, এখানে কি আছে? মণিপুর নামে আরেকটা রাজ্য আছে, মণিপুর। এবং এইখানে কি আছে? এই দিকে আছে হচ্ছে মণিপুর, এই যে হচ্ছে নাগাল্যান্ড, নাগাল্যান্ড। তাহলে এইদিকে হচ্ছে মণিপুর, এটা হচ্ছে নাগাল্যান্ড। আমাদের এই পাশের এই অংশ পুরাটা জুড়ে কি আছে? অরুণাচল, ভারতের অরুণাচল রাজ্য, অরুণাচল প্রদেশ আমরা যেটা বলি। তাহলে নাগাল্যান্ডটা কোথায় আছে? নাগাল্যান্ডটা এইখানে আছে এবং এই নাগাল্যান্ড রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমানা নেই। এইবার খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, এখান থেকে কোশ্চেন আসে যে আমাদের এই যে বাংলাদেশের পূর্ব এবং উত্তর কোণে, বাংলাদেশের পূর্ব এবং উত্তর কোণে, বাংলাদেশের পূর্ব এবং উত্তর কোণে ভারতের এই যে 7টা রাজ্য আমরা দেখতে পাচ্ছি, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল। মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল। এই 7টা রাজ্যকে
একত্রে কি বলে? একত্রে বলে হচ্ছে সেভেন সিস্টার্স। একত্রে কি বলে? সেভেন সিস্টার্স। তাহলে এই যে ভারতের এই 7টা রাজ্য, এই দিকের এই 7টা রাজ্যকে কি বলে? এই 7টা রাজ্যকে বলে হচ্ছে সেভেন সিস্টার্স। সেভেন সিস্টার্স। ওকে, তো আশা করি এই কোশ্চেনটা ক্লিয়ার। সবাই 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 একটু আমাদের একটু কমেন্ট করে জানান, সবাই একটু কমেন্ট করে জানান যে বুঝেছেন কিনা। আচ্ছা, ডান লেখেন সবাই। সবাই তো ডান লিখেছেন, ডান ডান ইনশাল্লাহ। ওকে, ডান। তাহলে দেখেন, প্রথমে কিন্তু আমি একটা কনফিউশন ধরিয়ে দিয়েছিলাম যে আমাদের কোশ্চেন একটু ভুল আছে, কিন্তু ব্যাপারটা আসলে তা না। এটা আপনাদের কনফিউশনের জন্য। এবং আমরা যদি ইচ্ছা করি যে এই যে এইখানে যে 4টা অপশন, এই 4টা অপশন দিয়ে আপনাদের এমন কনফিউশন দিব যে আপনাদের মনে হবে যে এই 4টার 4টাই সঠিক। তো প্রশ্নকর্তা যারা আছেন তারা আসলে এভাবেই প্রশ্ন করেন, এবং প্রশ্নের প্যাটার্নটাও কিন্তু আমাদের ধরনটা কিন্তু চেঞ্জ হয়েছে। এই প্রশ্ন প্যাটার্ন, এই ধরন চেঞ্জের সাথে কিন্তু আমাদের মানিয়ে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। বিশ্লেষণধর্মী কোশ্চেন হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা আমাদের নেক্সট আপডেটে চলে যাচ্ছি। আমাদের নেক্সট কোশ্চেনটা কি আছে? নেক্সট কোশ্চেনে দেখতে পাচ্ছি, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা সামরিক জোট কত সালে স্বাক্ষরিত হয়? এইটাও কিন্তু আমাদের এই যে 49তম বিসিএস, আমাদের যে 49তম বিসিএস এ কিন্তু এটা ছিল। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা সামরিক জোট কত সালে স্বাক্ষরিত হয়? প্রিয় ভাই বোনেরা, সবাই একটু কমেন্ট করে জানান, সবাই একটু কমেন্ট করে জানান। আচ্ছা, আমাদের সাথে আছেন, অনেকে আছেন, যুক্ত আছেন। আচ্ছা, 18 মিনিট পর ক্লাসের লিঙ্ক পেলাম, এমনি জুবাইর আহমেদ। আচ্ছা, জুবাইর আহমেদ ভাই, আমরা আন্তরিকভাবে দুঃখিত, আপনি একটু লেট করেছেন। আরশি রোজা সেভেন সিস্টার, মুসলিমা জাহান সেভেন সিস্টার্স, আরশি রোজা ডান। ওকে, আমার এখানে 9:30টায় ক্লাসের মেসেজ আসলো কেন? আচ্ছা, যাই হোক, আমাদের একটু টেকনিক্যাল সমস্যার কারণে একটু লেট হইতে পারে, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সিদরাতুল মুনতাহা 1949 সালে 4 এপ্রিল, 1949 সালে 4 এপ্রিল লিখেছেন কে? সিদরাতুল মুনতাহা। গ আর রোজিনা ইসলাম 2 গ লিখেছেন। আচ্ছা, সবাই একটু কমেন্ট করে জানান, সবাই কমেন্ট করে জানান এটা সঠিক উত্তর কি হবে? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা সামরিক জোট কত সালে স্বাক্ষরিত হয়? সবাই একটু কমেন্ট করে জানান। মোহাম্মদ ইয়াসমিন 1949 সালে। আচ্ছা, আমাদের সাথে আছেন আফসানা আঞ্জুম লিজা 1949, মুসলিমা জাহান 1949। সবাই সঠিক উত্তর দিচ্ছেন। সবাই, প্রিয় ভাই বোনেরা, সবাই কমেন্ট করেন। আচ্ছা, আমি আসলে দেখতে চাই যে সবাই রেসপন্স করছেন কিনা। আফসানা আঞ্জুম লিজা লিখেছেন ন্যাটো। গ গ গ আরশি রোজা গ গ গ গ লেখা লাগবে না, একটা লিখলে আমরা বুঝবো 1949। আচ্ছা, ওকে ওকে, তাহলে আমরা এই কোশ্চেনের অ্যানালাইসিসে চলে যাচ্ছি। যে আপনারা অলরেডি জানেন এখানে কি আছে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এই যে অর্গানাইজেশন, আপনারা জানেন অর্গানাইজেশন মানে কি? একটা সংস্থা। তার মানে আমরা যদি এটাকে ইংরেজিতে লিখি নর্থ আটলান্টিক, আমি একটু লিখছি এখানে NORTH, আটলান্টিক, আটলান্টিক ট্রিটি, TREATY ট্রিটি, আর হচ্ছে কি অর্গানাইজেশন। ওকে, এইবার এই প্রতিটা অংশ থেকে আপনি যদি এক এক করে ভাঙেন, এখান থেকে আমি হচ্ছে এন নিলাম, এখান থেকে হচ্ছে এ নিলাম, এখান থেকে হচ্ছে টি নিলাম, এবং এইখান থেকে হচ্ছে আমি যদি ও নেই, তাহলে এটা কি হয়ে যায় প্রিয় ভাই বোনেরা? এটা হচ্ছে ন্যাটো। ন্যাটো, ন্যাটো। তাহলে এই যে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন দ্বারা কি বুঝিয়েছে? কোন সংস্থাকে বুঝিয়েছে? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন দ্বারা মূলত হচ্ছে এই ন্যাটোকে বুঝিয়েছে। এই যে ন্যাটো, ন্যাটো। তাহলে কোশ্চেনটা হচ্ছে এই ন্যাটো, এটা আমরা সবাই জানি সামরিক জোট। ন্যাটো কত সালে স্বাক্ষরিত হয়? স্বাক্ষরিত বলতে এখানে বোঝানো হয়েছে ন্যাটো কত সালে প্রতিষ্ঠিত হয়। ন্যাটো কত সালে প্রতিষ্ঠিত হয়? অলরেডি অনেকেই সঠিক উত্তর দিয়ে দিয়েছেন যে ন্যাটো আসলে কত সালে প্রতিষ্ঠিত হয়। অলরেডি অনেকেই সঠিক উত্তর দিয়ে দিয়েছেন। এই ন্যাটোর কথা বলেছে, ন্যাটো প্রতিষ্ঠিত হয় 1949 সালের 4 এপ্রিল। 1949 সালের 4 এপ্রিল, 1949 সালের 4 এপ্রিল, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে গ। এবার আমরা ন্যাটো নিয়ে একটু জানবো, যেহেতু ন্যাটো একটা গুরুত্বপূর্ণ একটা সংস্থা, সামরিক সংস্থা, এবং আমরা জানি বর্তমানে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধের অন্যতম একটা কারণ হচ্ছে ইউক্রেন এই যে ন্যাটোতে যোগদানের জন্য হচ্ছে চেয়েছিল, এবং তারই ধারাবাহিকতা রাশিয়া কি করেছে? ইউক্রেনকে আক্রমণ করেছে। এটা একটা কারণ, অর্থাৎ রাশিয়া ইউক্রেন যুদ্ধের একটা অন্যতম কারণ। এই ন্যাটো থেকে আমাদের কিন্তু বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসে প্রিয় ভাই বোনেরা। আমরা এবার ন্যাটো নিয়ে একটু বিস্তারিত জানবো। আচ্ছা,
আশা করি সবাই শেষ পর্যন্ত থাকবেন, সবাই শেষ পর্যন্ত থাকবেন এবং সবাই রেসপন্স করবেন, সবাই রেসপন্স করবেন। আচ্ছা, আমরা এবার ন্যাটো নিয়ে জানবো। তাহলে ন্যাটোটা কি? ন্যাটো হচ্ছে বিশ্বের বৃহত্তম সামরিক জোট। বিশ্বের বৃহত্তম সামরিক জোট কোনটি? বিশ্বের বৃহত্তম সামরিক জোট হচ্ছে ন্যাটো। বিশ্বের বৃহত্তম সামরিক জোট কোনটি? ন্যাটো। এটা দ্বারা কি বোঝায়? NATO। এবার ন্যাটোর বর্তমান সদস্য দেশ কয়টি বা ন্যাটোর সদস্য সংখ্যা কতটি? এইটাও কিন্তু আমাদের পরীক্ষায় আসে। ন্যাটোর বর্তমান সদস্য দেশ হচ্ছে 32টি। ন্যাটোর বর্তমান সদস্য দেশ কতটি? 32টি। ন্যাটোর সর্বশেষ সদস্য দেশ, আচ্ছা, ন্যাটোর সর্বশেষ সদস্য দেশ হচ্ছে সুইডেন। ন্যাটোর সর্বশেষ সদস্য দেশ কোনটি? সুইডেন। সবাই লিখে ফেলেন, সবাই ঝটপট লিখে ফেলেন এবং ডান লেখেন। লেখা শেষে ডান লেখেন। আজকের ক্লাস খুবই ইনফরমেটিভ হতে চলেছে এবং হচ্ছে, আপনারা অলরেডি জানেন যে আমরা হচ্ছে ক্লাসের ধরন থেকে বুঝতে পারছেন যে আজকের ক্লাসটি কতটা বিশ্লেষণধর্মী হচ্ছে। আচ্ছা, যাই হোক, সবাই লিখে ফেলেন এবং লিখে আমাদের ডান লেখেন। সবাই লিখে আমাদের ডান লেখেন। আচ্ছা, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা ক্লাসে আছেন বা আপনারা ফাঁকি দিচ্ছেন না। কোনো ফাঁকি ঝুঁকি চলবে না। আজকের ক্লাস ইনশাল্লাহ খুবই ইনফরমেটিভ হচ্ছে, খুবই ইনফরমেটিভ। সবাই একটু কমেন্ট করে জানান। সবাই ডান লেখেন। 32 বর্তমান সদস্য 32। শুভ মোহন দত্ত, বর্তমান সদস্য 32, সর্বশেষ সদস্য সুইডেন। হ্যাঁ, বর্তমান সদস্য দেশ হচ্ছে 32, সর্বশেষ সদস্য দেশ হচ্ছে সুইডেন। MST মরিয়ম খাতুন 32টি, আরশি রোজা 32টি, MST মরিয়ম খাতুন সুইডেন। আফসানা আঞ্জুম লিজা, সবাই কমেন্ট করে ফেলেন এই পর্যন্ত হয়েছে কিনা। তাহলে আমাদের পরীক্ষায় কি আসতে পারে? বিশ্বের বৃহত্তম সামরিক জোট কোনটি? বিশ্বের বৃহত্তম সামরিক জোট হচ্ছে ন্যাটো। বিশ্বের বৃহত্তম সামরিক জোট কোনটি? ন্যাটো। ন্যাটোর বর্তমান সদস্য দেশ হচ্ছে 32টি। ন্যাটোর সর্বশেষ সদস্য দেশ হচ্ছে সুইডেন। 2024 সালে, যে গত বছর 24 সালে কিন্তু ন্যাটোতে সর্বশেষ 32তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করেছে। এবার ন্যাটো থেকে আরো কিছু কোশ্চেন আমাদের আসে। ন্যাটো সাধারণত কি? একটা পশ্চিমা বিশ্বের জোট। আপনারা জানেন যে আটলান্টিক মহাসাগরের তীরবর্তী যে দেশগুলো আছে এদের নিয়ে একটি সংস্থা। এবার ন্যাটোতে 2টি মুসলিম দেশ রয়েছে। এই 2টি মুসলিম দেশ কিন্তু আমাদের বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে, অর্থাৎ ন্যাটোভুক্ত মুসলিম দেশ। ন্যাটোভুক্ত মুসলিম দেশ কয়টি? ন্যাটোভুক্ত মুসলিম দেশ হচ্ছে 2টি। একটা হচ্ছে তুরস্ক এবং আরেকটা হচ্ছে আলবেনিয়া। সবাই একটু লেখেন, সবাই দ্রুত লেখেন। ন্যাটোভুক্ত মুসলিম দেশ কয়টি? ন্যাটোভুক্ত মুসলিম দেশ হচ্ছে 2টি। ন্যাটোভুক্ত মুসলিম দেশ হচ্ছে 2টি। সবাই লিখে ফেলেন, সবাই আমার সাথে খাতায় লিখে ফেলেন। ন্যাটোভুক্ত মুসলিম দেশ ন্যাটো 32। ন্যাটো মিলন হোসেন আছেন আমাদের সাথে, ইদ্রিস রহমান, সবাই আছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাস থেকে ইনশাল্লাহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় 1 থেকে 2 মার্কস ইনশাল্লাহ কমন থাকবে। এইবার ন্যাটোর সাধারণত ইউরোপ এবং তুরস্ক হচ্ছে কি? আমরা জানি যে এটা ইউরোপ এবং এশিয়ার 2 মহাদেশে অবস্থিত। উত্তর আমেরিকার 2টি দেশ রয়েছে ন্যাটোভুক্ত। এই 2টি দেশ কি? অর্থাৎ ন্যাটোভুক্ত উত্তর আমেরিকান দেশ হচ্ছে কয়টি? 2টি। ন্যাটোভুক্ত উত্তর আমেরিকান দেশ হচ্ছে 2টি। আমরা একটু ইরেজ করে দিলাম যেহেতু আমাদের লিখতে হবে। একটা হচ্ছে যুক্তরাষ্ট্র। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বেই কিন্তু ন্যাটো প্রতিষ্ঠা পেয়েছে। যুক্তরাষ্ট্র এবং কানাডা। এবার এই ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ন্যাটোর সদর দপ্তর, সবাই দেখি কে প্রথম সঠিক উত্তর দেন। ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ন্যাটোর কিন্তু প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর এক জায়গায় ছিল এবং পরবর্তীতে কিন্তু স্থানান্তর হয়ে বর্তমান সদর দপ্তর কিন্তু রয়েছে। অর্থাৎ ন্যাটোর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত? ন্যাটোভুক্ত মুসলিম দেশ 2টি, তুরস্ক, আলবেনিয়া। হ্যাঁ, MST মরিয়ম খাতুন। আচ্ছা,
সবাই 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 একটু কমেন্ট করেন, ন্যাটোর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত? ন্যাটোর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত? ন্যাটোর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত? সবাই একটু কমেন্ট করে জানান, সবাই একটু কমেন্ট করে জানান। আচ্ছা, অনেকে কমেন্ট করছেন, সবাই সবাই একটু রেসপন্স করেন। আজকের ক্লাস আলহামদুলিল্লাহ খুবই ইনফরমেটিভ হতে চলেছে। হাফেজা হাসি ব্রাসেলস, আচ্ছা ব্রাসেলস, তিনি প্রথম সঠিক উত্তর দিয়েছেন। ন্যাটোর সদর দপ্তর হচ্ছে কোথায়? ব্রাসেলসে। ব্রাসেলস কি? বেলজিয়ামের রাজধানী। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস হচ্ছে কি ন্যাটোর সদর দপ্তর। আচ্ছা ওকে, তাহলে আমরা ন্যাটো থেকে আমরা জানলাম এই যে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এটা মানে হচ্ছে কি? এটা মানে হচ্ছে ন্যাটো, এবং এই ন্যাটোই হচ্ছে বিশ্বের বৃহত্তম সামরিক জোট। এবং এটা কার নেতৃত্বাধীন? এটা হচ্ছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন। এবার ন্যাটোভুক্ত মুসলিম দেশ হচ্ছে দুইটি, আমরা দেখেছি, তুরস্ক এবং আলবেনিয়া। ন্যাটোর বর্তমান সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। এটা প্রতিষ্ঠিত হয় কবে? এটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1949 সালের 4 এপ্রিল। ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে গ। সঠিক উত্তর কি? গ। আমরা নেক্সট আপডেটে চলে যাচ্ছি। ওকে প্রিয় ভাই বোনেরা, সবাই আমার সাথে সাথে রেসপন্স করবেন এবং সবাই আমার সাথে সাথে খাতায় লিখবেন। ওকে, আমরা নেক্সট আপডেটে চলে যাচ্ছি। আমাদের পরের কোশ্চেনটি হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1952 সালে ভাষা আন্দোলনে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে সাংস্কৃতিক সংগঠন তমুদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিলেন? কোন বিভাগের শিক্ষক ছিলেন? যে অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিলেন? এইটা কিন্তু আমাদের এই যে সাম্প্রতিক 49তম BCS এ, কিন্তু বিশেষ BCS এ কিন্তু এটা এসেছে যে 49th BCS। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই যে ভাষা আন্দোলনের সংগঠন, এই যে তমুদ্দুন মজলিস, দেখি কে প্রথম সঠিক উত্তর দেয়। প্রথম সঠিক উত্তরটা কে দেয়? অনেকেই লিখছেন হচ্ছে পদার্থবিজ্ঞান। আচ্ছা, আবু তালেব ভাই লিখেছেন খ পদার্থবিজ্ঞান। তারপরে হচ্ছে উজ্জ্বল খান BCS পদার্থ, মাহমুদা ইয়াসমিন বি পদার্থ, ইদ্রিসুর রহমান রসায়ন। আচ্ছা, অনেকে বি পদার্থ, ব্রাসেলস রসায়ন, অনেকে রসায়ন লিখছে, অনেকে পদার্থবিজ্ঞান লিখছে। আসলে কাহিনীটা কি? যে এই যে অধ্যাপক আবুল কাশেম তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিলেন? আচ্ছা, তার আগে আমাদের এই আমরা একটু তমুদ্দুন মজলিস নিয়ে জানবো। সবাই খাতায় লেখেন তমুদ্দুন মজলিস এইটা আসলে কি? এটা খায় নাকি মাথায় দেয়? এটা তো আমাদের জানা দরকার আগে, তাই না? তারপরে হচ্ছে এটার প্রতিষ্ঠাতা নিয়ে আমরা জানবো। আচ্ছা ওকে, আমরা জানি যে ভাষা আন্দোলন যে আমাদের হয়, সূত্রপাত হয় মূলত 1947-এর সময় থেকে। এবার এই তমুদ্দুন মজলিস হচ্ছে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন। তাহলে তমুদ্দুন মজলিসটা কি? তমুদ্দুন মজলিসটা হচ্ছে প্রিয় ভাই বোনেরা ভাষা আন্দোলনের প্রথম সংগঠন। আচ্ছা, সবাই লিখে ফেলি, সবাই দ্রুত ঝটপট লিখে ফেলি। ভাষা আন্দোলনের প্রথম সংগঠন কোনটি? তমুদ্দুন মজলিস। তমুদ্দুন, নট তমুদ্দিন, অনেকে দিন লেখেন, এটা না, তমুদ্দুন মজলিস। আচ্ছা, এবার স্বভাবতই আপনাদের মনে হতে পারে যে যেহেতু এটা সংগঠন, এটা কি আসলে একটা রাজনৈতিক সংগঠন নাকি সাংস্কৃতিক সংগঠন না অন্য কোনো সংগঠন? আচ্ছা, আমরা ক্লিয়ার করে দিচ্ছি। এই তমুদ্দুন মজলিস হচ্ছে একটি কি ধরনের প্রতিষ্ঠান বা কি ধরনের সংগঠন? এটা হচ্ছে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান বা সাংস্কৃতিক সংগঠন। ওকে, এই তমুদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা, আপনার কোশ্চেনে এখানে আছে যে এই যে ভাষা আন্দোলনের নেতৃত্বাধীন সাংস্কৃতিক সংগঠন, এই যে সাংস্কৃতিক সংগঠন তমুদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা, দেখেন কোশ্চেনের মধ্যে দেওয়া আছে তমুদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা। তাহলে এই যে তমুদ্দুন মজলিসটা, এটা প্রতিষ্ঠা করেছে কে? এটার প্রতিষ্ঠাতা হচ্ছেন আমাদের কে?
অধ্যাপক আবুল কাশেম। অধ্যাপক কে? অধ্যাপক আবুল কাশেম। অধ্যাপক আবুল কাশেম। তাহলে এই তমুদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা কে? অধ্যাপক আবুল কাশেম। অধ্যাপক আবুল কাশেম কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন? দেখেন আমাদের এই একটা কোশ্চেনের মধ্যে কিন্তু আরো 4-5টা কোশ্চেন কিন্তু লুকায়িত আছে, অর্থাৎ আমাদের কোশ্চেন বিভিন্ন ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে। এইবার প্রশ্ন প্যাটার্ন কিন্তু আগের মতো নাই, অর্থাৎ আমাদের প্রশ্ন প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে প্রতিনিয়তই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এই যে তমুদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা আবুল কাশেম। এইবার আমাদের প্রধান আকর্ষণ, তিনি কোন বিভাগের শিক্ষক ছিলেন? অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, তিনি ছিলেন হচ্ছেন পদার্থবিজ্ঞানের শিক্ষক। তিনি কোন বিভাগের শিক্ষক ছিলেন? পদার্থবিজ্ঞান। তিনি পদার্থবিজ্ঞানের শিক্ষক হওয়া সত্ত্বেও তিনি কিন্তু বাংলায় ক্লাস নিতেন, অর্থাৎ বাংলার প্রতি তার একটা আলাদা টান ছিল। এই যে আমরা তমুদ্দুন মজলিস দেখতাম, এই তমুদ্দুন মজলিসটা হচ্ছে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন এবং একটি তারা পুস্তিকা বের করে। পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, যাই হোক। তাহলে আমরা জানলাম যে এই যে অধ্যাপক আবুল কাশেম তিনি কোন বিভাগের শিক্ষক ছিলেন? পদার্থবিজ্ঞানের শিক্ষক ছিলেন তিনি, কিন্তু তা সত্ত্বেও তিনি বাংলায় ক্লাস নিতেন। আচ্ছা, তাহলে এটা সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে পদার্থবিজ্ঞান, খ নম্বর। যারা খ নম্বর উত্তর দিয়েছেন সবাই সঠিক উত্তর দিয়েছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ যারা সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, এই পর্যন্ত হলে সবাই ডান লেখেন। আমরা নেক্সট আপডেটে যাব, আমরা পরের কোশ্চেনে যাব। আপনাদের আজকের ক্লাস আমরা বিভিন্ন ভাবে কিন্তু সাজিয়েছি, আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, যাই হোক, সবাই একটু ডান লেখেন, আমরা নেক্সট আপডেটে যাব। আচ্ছা, খ, এখনো সবাই খ উত্তর দিচ্ছেন, অনেকে সঠিক উত্তর দিচ্ছেন। হ্যাঁ, এখানে এমএসটি মরিয়ম খাতুন তিনি একদম সরাসরি লিখেই দিয়েছেন তমুদ্দুন মজলিস একটি কি সাংস্কৃতিক প্রতিষ্ঠান, একই সাথে এটা ভাষা আন্দোলনের প্রথম সংগঠন। কোনটি? তমুদ্দুন মজলিস। প্রতিষ্ঠাতা আবুল কাশেম, শিক্ষক পদার্থবিজ্ঞান, ঢাকা বিশ্ববিদ্যালয়। ডান। জহুরুল মন্ডল ডান। আচ্ছা, আবু তালেব ডান। ওকে, তাহলে প্রিয় ভাই ও বোনেরা, আমরা নেক্সট আপডেটে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে যে বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? এইটা ভাই অনেকেই ভুল করবে, আমি শিওর। আপনারা দেখি কে সঠিক উত্তর দেন। বাংলাদেশের জাতীয় দিবস খুব ভালো করে খেয়াল করেন। 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 5ই আগস্ট। কোনটা বাংলাদেশের জাতীয় দিবস? বাংলাদেশের জাতীয় দিবস, এটা আসলে ইজি মনে হলেও এটা কিন্তু কঠিন। দেখি কে সঠিক উত্তর দেয়। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? বাংলাদেশের জাতীয় দিবস কবে? সবাই বাংলাদেশের জাতীয় দিবস কবে? দেখি কে প্রথম সঠিক উত্তর দেয়। বাংলাদেশের জাতীয় দিবস, প্রিয় ভাই ও বোনেরা সবাই কমেন্ট করেন, সবাই এভরিওয়ান সবাই রেসপন্স করেন। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? বাংলাদেশের জাতীয় দিবস, আচ্ছা 26শে মার্চ, মাহমুদুল হক তিনি প্রথম সঠিক উত্তর দিয়েছেন। মিলন হোসেন ডান। আরশি রেজা ক ক ক ক ক। আরশি রেজা এত ক ক ক ক লিখতে হবে না, আপনি যদি শুধু একটা ক লেখেন তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি ক লিখেছেন। আচ্ছা, ক ক ক হলে কি হয়? মুরগির ডাকের মতো কক কক কক। আচ্ছা, যাই হোক, আমরা একটু দুষ্টামি করলাম। লতিফা হোসেন লতা 26শে মার্চ। মিজানুর শান্ত কয়টা পর্যন্ত ক্লাস হবে? আচ্ছা, জিকে ক্লাস আজকে দেখেন আমরা আসলে সময় নিয়ে পড়াই না, আমাদের যতটুকু সময় লাগে, যদি এক্সট্রা 10 থেকে 20 মিনিট সময় লাগে আমরা ইনশাল্লাহ নিয়ে কভার করে দিব। যদি আপনারা ক্লাস চান, আর না চাইলে তাহলে হচ্ছে আমরা ক্লাস বন্ধ করে দিব, কোনো সমস্যা নেই। এটা আপনাদের জন্যই আমাদের আয়োজন। আমরা সবসময় চেষ্টা করি যে শিক্ষার্থীদের অন্তত ভালো কিছু পড়ানোর জন্য, ভালো কিছু দেওয়ার জন্য, যাতে তারা ভালো কিছু করতে পারে। যাই হোক, 26শে মার্চ ইদ্রিস রহমান লিখেছেন 5ই আগস্ট। উজ্জ্বল খান 26শে মার্চ। নাদিরা আক্তার নিশি 26শে মার্চ। হাফেজা হাসি ক লিখেছেন 26শে মার্চ, ক ক ক। আচ্ছা, অনেকেই 5ই আগস্ট লিখেছেন। আচ্ছা, ঝুমুর মন্ডল বাংলাদেশের জাতীয় দিবস হলো 26শে মার্চ, এই দিনটি স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়। আচ্ছা, ঝুমুর মন্ডল সবাই, অনেকে সঠিক উত্তর দিচ্ছেন, অনেকে সঠিক উত্তর দিচ্ছেন না। আচ্ছা, যাই হোক, আমি বিষয়টা ক্লিয়ার করছি যে বাংলাদেশের জাতীয় দিবস কবে। বাংলাদেশের জাতীয় দিবস আমরা জানি যে 5ই আগস্ট ভাই হওয়ার আপাতত কোনো চান্স নাই। 16ই ডিসেম্বরকে আমাদের ঘাপলাটা লাগে কোথায়, বা আমাদের কনফিউশনটা হয় কোথায়? আমাদের কনফিউশন হয় হচ্ছে এই যে 26শে মার্চ আর হচ্ছে 16ই ডিসেম্বরের মধ্যে। আমরা 21শে ফেব্রুয়ারি জানি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা
দিবস। আসলে আমাদের জাতীয় যে দিবসগুলো রয়েছে এগুলো আমাদের একজন ব্যক্তি হিসেবেও জানা দরকার। ওই যে হয় না, অনেক সময় কি করে, টিভিতে ইন্টারভিউ দিতে গেলে হচ্ছে বলে যে এই বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে, বাংলাদেশের বিজয় দিবস কবে। তথাকথিত যারা হচ্ছে সেলিব্রিটি বা ইনফ্লুয়েন্সাররা জানি, তারা অনেক সময় বলতে পারে না, বা অনেক সময় এরকম হয় যে বলে যে হচ্ছে ক খ গ ঘ, মানে বাংলা স্বরবর্ণ বলেন, ব্যঞ্জন বর্ণ বলেন, এগুলো একদম বেসিক। এই দিবসগুলো কিন্তু আমাদের জানা দরকার অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ। আচ্ছা যাই হোক, তাহলে 21শে ফেব্রুয়ারি কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা জানি 16ই ডিসেম্বর কি, 16ই ডিসেম্বর হচ্ছে বাংলাদেশের বিজয় দিবস। 16 ডিসেম্বর কি বাংলাদেশের বিজয় দিবস। আচ্ছা, তারপরে বাকি থাকলো কি 26শে মার্চ। 26শে মার্চ হচ্ছে বাংলাদেশের একই সাথে স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবস এবং বাংলাদেশের জাতীয় দিবস, জাতীয় দিবস। এটা নিয়ে আর ভুল করা যাবে না। তাহলে 26শে মার্চ কি স্বাধীনতা দিবস বা বাংলাদেশের জাতীয় দিবস। প্রিয় ভাই বোনেরা, আচ্ছা আশা করি বুঝতে পেরেছেন। 16 ডিসেম্বর বিজয় দিবস, আচ্ছা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। অনেকে সঠিক উত্তর দিয়েছেন, যাই হোক, এরপরে আমরা নেক্সট আপডেটে চলে যাব। নেক্সট কোশ্চেন আমাদের কি আছে আমরা একটু দেখি। ওকে, কোন প্রণালী আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে? কোন প্রণালী আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে? তার মানে কি আমরা এবার চলে গেলাম কোথায়? ইন্টারন্যাশনাল অংশে, আন্তর্জাতিক অংশে। এখানে আমাদের কি দেখতে পাচ্ছি? প্রণালী। ওকে, প্রণালী নিয়ে তো আপনাদের অনেক কোশ্চেন, যে আসলে স্যার এই প্রণালীটা আমরা মনে রাখবো কিভাবে, বা প্রণালীটা আসলে আমরা মনে থাকছে না, বা বারবার পড়তেছি ভুলে যাচ্ছি, আবার হচ্ছে কোথায় কোনটা আছে, এটা কিভাবে কেমনি কি আয়ত্তে আনবো। যাই হোক, তো প্রণালীর ব্যাপারে হচ্ছে আপনারা অবশ্যই মানচিত্র দেখে দেখে প্রণালী পড়বেন। এইবার এইখানে এই কোশ্চেনটাই যে আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে কোন প্রণালী, আপনারা গাধার মতো মুখস্থ না করে আমি সুন্দর করে এখন মানচিত্র আঁকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যাতে করে পরবর্তীতে আপনাদের ইনশাল্লাহ এই কোশ্চেনটা যাতে কখনো ভুল না হয়। আচ্ছা ওকে, আমরা হচ্ছে একটু আন্তর্জাতিকের মানচিত্রটা আঁকাই, যদিও ভালো হবে না, তারপরও চেষ্টা করছি। আপনারা চাইলে আঁকাতে পারেন আমার সাথে সাথে, কোনো সমস্যা নেই। আচ্ছা সবাই আচ্ছা, যদিও আমাদের প্রফেশনাল হচ্ছে না, তারপর আমরা চেষ্টা করছি আপনাদের বোঝানোর স্বার্থে আমাদের কত কিছু করতে হয়। ওকে, এবার এদিকে কি আছে আমরা জানি, উত্তর আমেরিকা মহাদেশ যদি ধরি, আমাদের প্রণালী নিয়ে যখন আলাদা ডেডিকেটেড ক্লাস থাকবে, আমরা ইনশাল্লাহ সেই ক্লাসে প্রণালীর একদম নারী নক্ষত্র বিশ্লেষণ ইনশাল্লাহ করব। ওকে, তাহলে ধরেন এইটা হচ্ছে আমাদের কি আন্তর্জাতিক মানচিত্র। এটা যদি আমাদের আন্তর্জাতিক মানচিত্র হয়, তাহলে আমরা এইদিকে এখানে দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে এশিয়া। এদিকে কোন মহাদেশ ভাইয়া? এদিকে হচ্ছে এশিয়া মহাদেশ। আমরা জানি পৃথিবীতে মোট মহাদেশ কতটি? 7টি। এদিকে কি আছে? এটা হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ। এইখানে কি আছে? এন্টার্কটিকা মহাদেশ আছে। যাই হোক, তাহলে এটা হচ্ছে এই পাশে কি আছে? এই পাশে এটা হচ্ছে এশিয়া মহাদেশ। এইখানে কি? ইউরোপ, এশিয়া ইউরোপ। এখানে এটা কি আছে? এটা হচ্ছে আফ্রিকা। ওকে, আমরা এটা জানি যে এটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ, এবং এইদিকে এটা কি? দক্ষিণ আমেরিকা। উত্তর আমেরিকা মহাদেশ আর কি দক্ষিণ আমেরিকা মহাদেশ। দক্ষিণ। আচ্ছা, আমাদের নাটলে সমস্যা নাই, আমরা বুঝতে পারলেই হয়েছে। হ্যাঁ, দক্ষিণ আমেরিকা। তাহলে আর এটা কি? এটা হচ্ছে অস্ট্রেলিয়া বা ওশেনিয়া মহাদেশ। ওকে, তাহলে এই যে মহাদেশ আমরা দেখতে পাচ্ছি, এদিকে হচ্ছে এশিয়া, এটা হচ্ছে ইউরোপ, এটা হচ্ছে আফ্রিকা, এটা উত্তর আমেরিকা, এবং এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। আমাদের কোশ্চেনে কি আছে সবাই ভালো করে দেখেন, যে কোন প্রণালী কি? আমরা জানি যে জলরাশি কি করেছে? যে কোনো দুইটা অংশ বা ভূখণ্ডকে না হয় জোড়া লাগিয়েছে, না হয় কি করেছে? বা পৃথক করেছে। আচ্ছা যাই হোক, এই যে কোন প্রণালী আফ্রিকা মহাদেশকে ইউরোপ, তাহলে এখানে কি আছে? আফ্রিকা, এবং এখানে কি আছে? ইউরোপ। তাহলে আমরা চলে যাব কোথায়? প্রথমে যাচ্ছে হচ্ছে আফ্রিকা। এবার চলেন আফ্রিকা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের আফ্রিকা হচ্ছে এইখানে। ইউরোপ কোথায় ভাই? ইউরোপ হচ্ছে এই যে ইউরোপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি, কি বললাম একটু আগে,
যে আমাদের যে জলরাশি, এই যে যে একটা জলরাশি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে কি আছে, ভূমধ্যসাগর আছে এবং এখানে কি আছে, আটলান্টিক আটলান্টিক মহাসাগর। আমরা সবাই জানি আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগর। আর এই যে এটা কি, এটা হচ্ছে ভূমধ্যসাগর। ওকে, তাহলে এই যে ইউরোপ এবং আফ্রিকাকে এই যে একটা প্রণালী, এই কোন প্রণালী পৃথক করেছে? এখানে যে প্রণালী আছে এই প্রণালীটার নাম হচ্ছে জিব্রাল্টার প্রণালী। এই প্রণালীটার নাম কি? জিব্রাল্টার প্রণালী। এই সে জিব্রাল্টার। তাহলে জিব্রাল্টার প্রণালী কোথায় আছে? এই যে হচ্ছে জিব্রাল্টার প্রণালী। আচ্ছা, আমরা এটা লিখে দিই, জিব্রাল্টার প্রণালী, জিব্রাল্টার। আশা করি এটা যদি পরীক্ষায় আসে তাহলে ভুলবেন না, জিব্রাল্টার প্রণালী। 58 আমাদের জন্য এখানে কষ্ট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই যে অংশ, এটা কি? এটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। তাহলে এই জিব্রাল্টার প্রণালী কি করেছে? যে এই আফ্রিকা, এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ এবং এটা হচ্ছে কি, ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশ এবং আফ্রিকা মহাদেশকে কি করেছে? পৃথক করেছে। পৃথক মানে কি? মাইনাস করেছে। পৃথক মানে কি? মাইনাস করেছে, পৃথক করেছে। আর যোগ করেছে কোন দুই জলরাশিকে? আমরা এটা একটু মুছে দেই, তাহলে আরো একটু ভালো বোঝা যাবে। আচ্ছা, যোগ করেছে কোন দুই জলরাশিকে? যোগ করেছে হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি, আটলান্টিক মহাসাগর এবং এটা হচ্ছে ভূমধ্যসাগর। তাহলে মাইনাস করেছে, পৃথক করেছে কাকে? পৃথক করেছে হচ্ছে ইউরোপ মহাদেশ এবং আফ্রিকা মহাদেশকে, এবং যোগ করেছে কাকে? আটলান্টিক মহাসাগর এবং এখানে হচ্ছে ভূমধ্যসাগরকে। এটা কি করেছে? যোগ করেছে, আটলান্টিক মহাসাগর, ভূমধ্য মহাসাগর। ওকে, তাহলে আশা করি এই জিব্রাল্টার প্রণালী নেক্সট যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে, আশা করি ইনশাল্লাহ ভুল হবে না। আচ্ছা, যাই হোক, এইটা যদি না বুঝে থাকেন, দরকার হয় আবার বোঝাবো। আমরা প্রণালীর ক্লাস আমাদের টপিকস অনুযায়ী, টপিকস ভিত্তিক পেইড বেসে যে ক্লাসগুলো আছে, আমরা ইনশাল্লাহ প্রতিটা টপিকস এরকম খুঁটে ইন্টারন্যাশনালের মানচিত্র আঁকিয়ে সুন্দর করে বোঝাবো ইনশাআল্লাহ। কোনো সমস্যা নেই, যেহেতু আজকে কোশ্চেন সলভ ক্লাস, আমাদের ফ্রি ক্লাস। এই ক্লাসে দেখেন যে আমরা তারপরে যতটুকু সম্ভব বাংলাদেশের মানচিত্র আসলো, তারপরে এবার ইন্টারন্যাশনাল, আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আঁকিয়ে আপনাদের একদম ধরে পড়াচ্ছি সাধারণ জ্ঞান, যাতে আপনারা সাধারণ জ্ঞানের ভয়কে খুব সহজে জয় করতে পারেন। যাই হোক, আচ্ছা, এই পর্যন্ত তো সবাই বুঝেছেন না? সবাই বুঝলে সবাই একটু ডান লেখেন। আফসানা আঞ্জুম লিজা, জিব্রাল্টার, হ্যাঁ জিব্রাল্টার। বি মাহমুদা ইয়াসমিন, ওয়াজিয়া জান্নাত, আবু তালেব, 5 ঘ, পানামা না, পানামা তো হবেই না, ঘ হবে না। পানামা খাল কোথায় অবস্থিত? এই যে পানামা খাল হচ্ছে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে কি করেছে? পৃথক করেছে। এই যে পানামা, এই যে এটা কি, এটা হচ্ছে এই পানামা খাল উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে কি করেছে? পৃথক করেছে। আচ্ছা, যাই হোক, পক প্রণালী, মুসলিমা জাহান, না পক প্রণালী না, এটা হচ্ছে কি ভারত, আমরা জানি। আর আমরা এই যে ক্লাস করছি কোথায় প্রিয় ভাই বোনেরা? এই যে আমরা হচ্ছে এই যে এখানে আছি, বাংলাদেশে আছি, এই যে বাংলাদেশ। আর এটা হচ্ছে কি ভারত। এইখানে একটা দেশ আছে, আপনারা জানেন, ভারতের পাশে যে দ্বীপ রাষ্ট্র, এটাকে কি বলে? শ্রীলঙ্কা। এই যে শ্রীলঙ্কা দেখতে পাচ্ছেন, শ্রীলঙ্কা এবং ভারতকে পৃথক করেছে কোন প্রণালী? পক প্রণালী। ভারত সবসময় শ্রীলঙ্কাকে কি দেয়? পক দেয় বা আলু দেয়, আমরা গ্রামের ভাষায় যেটা বলি। আচ্ছা, এটা হচ্ছে পক প্রণালী, এটা হচ্ছে পানামা খাল। আমরা যাই হোক প্রণালীর বিস্তারিত ক্লাসে বা আমরা যখন টপিকস অনুযায়ী ক্লাস নিব, তখন প্রিয় ভাই বোনেরা আমরা খুব সুন্দর করে আপনাদের প্রণালীটা ইনশাল্লাহ বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। মেবি বি হবে, হ্যাঁ মেবি না, আসলেই বি হবে। আচ্ছা, অনেকে সঠিক উত্তর দিয়েছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই বোনেরা। আপনারা একদম খুব মনোযোগ সহকারে ক্লাসটি করছেন, দেখে ভালো লাগছে, যেহেতু অনলাইন ক্লাস এবং সবাই। আচ্ছা, তাহলে আমরা নেক্সট আপডেটে চলে যাচ্ছি, আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা আমরা দেখি কি রয়েছে। ওকে, পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি? পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি? দেখি কে প্রথম সঠিক উত্তর দেয়। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা, পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি? পৃথিবীর সব থেকে প্রাচীনতম সভ্যতা। সবাই এমডি শাহিন আলম, সুন্দর শুভেচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক,
ক্লাসটি আসলে আমরা ক্লাস নিতে চেষ্টা করি যে যাতে শিক্ষার্থীরা বুঝে ক্লাস নেওয়ার জন্য, এবং মাঝে মাঝে আমরা এমন কথা বলি যে আপনারা নিজেরা কনফিউশন হয়ে যান। এই জন্য ক্লাসে অমনোযোগী হওয়া যাবে না। যেমন ধরেন এই কোশ্চেনটা আমি বললাম যে কোশ্চেনটা ভুল রয়েছে, এইবার আপনারা কিন্তু অটোমেটিক একটা কি পড়ে যাবেন, যে কনফিউশনে পড়ে যাবেন। স্যার বলছে এখানে ভুল রয়েছে কোশ্চেনে, আবার হচ্ছে অ্যান্সার এটা অ্যান্সার তো ঠিকই আছে, তাহলে ভুলটা কোথায়? এই যে বিষয়গুলো আমি কিন্তু আপনাদের যে কোনো সময় কনফিউশনে ফেলে দিতে পারি, কিন্তু আপনাদের কি করতে হবে প্রিয় ভাই বোনেরা, আপনাদের একদম ক্লাসের শেষ পর্যন্ত থাকতে হবে, এই কোশ্চেনটা সলভ করার শেষ অবধি থাকতে হবে। তখন বুঝতে পারবেন যে আসল রহস্যটা কি, প্রশ্নে ভুল রয়েছে না অ্যান্সারে ভুল রয়েছে, না আসল ঘটনাটা আসলে কি। যাই হোক, আচ্ছা সবাই সঠিক উত্তর দিচ্ছেন। সাইফুল ইসলাম ক ক ক ক ক আচ্ছা, সবাই অনেকে সঠিক উত্তর দিচ্ছেন। আফসানা আঞ্জুম লিজা মেসোপটেমিয়া, রবিন আহমেদ উজ্জ্বল ক, ডাক্তার আয়শা সিদ্দিকা মেসোপটেমিয়া, আবু তালেব ক, আজহারুল ইসলাম ক, নক্ষত্র প্রহরী ক, ইদ্রিসুর রহমান মেসোপটেমিয়া, লতিফা জাহান লতা ক মেসোপটেমিয়া, আয়শা সিদ্দিকা মেসোপটেমিয়া, সীমান্ত রয় মেসোপটেমিয়া, কায়সার রাজীব ক, সাইফুল ইসলাম ক, পরিচিতা ক, সীমান্ত রয় ক। আচ্ছা 6 হলো ক, এই যে 6 হলো কি ক। আচ্ছা সবাই সঠিক উত্তর দিয়েছেন প্রিয় ভাই বোনেরা, আপনাদের সকলকে অভিনন্দন। ওকে, এবার আমরা মেসোপটেমিয়া সভ্যতা নিয়ে জানবো কিছু, যে মেসোপটেমিয়া সভ্যতা কি, বিশ্বের সব থেকে প্রাচীন সভ্যতা। বিশ্বের সব থেকে প্রাচীন সভ্যতা কোনটি? মেসোপটেমিয়া সভ্যতা। আমরা মেসোপটেমিয়া সভ্যতা সাইডে নোট লিখি, সবাই আমার সাথে সাথে খাতা কলমে লেখেন। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা হচ্ছে বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা, বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি? এই যে মেসোপটেমিয়া সভ্যতা। বর্তমান মেসোপটেমিয়া পূর্বে বা হচ্ছে এই মেসোপটেমিয়া বর্তমান একটি দেশের পূর্ব নাম ছিল, সেই দেশটার নাম কি? অর্থাৎ বর্তমান একটা দেশ আছে, যে দেশের পূর্ব নাম ছিল হচ্ছে মেসোপটেমিয়া। তাহলে মেসোপটেমিয়া হচ্ছে কি একটি দেশের পূর্ব নাম ছিল, এই দেশটার নাম কি? এই দেশটার নাম হচ্ছে ইরাক। বর্তমান ইরাকের পূর্ব নাম ছিল মেসোপটেমিয়া। পূর্ব নাম হচ্ছে কি এই মেসোপটেমিয়া। এই মেসোপটেমিয়া সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? আমরা জানি প্রাচীন সভ্যতাগুলো সাধারণত নদী কেন্দ্রিক হয়েছিল, অর্থাৎ নদীর তীরবর্তী স্থানে আমাদের প্রাচীন সভ্যতাগুলো গড়ে উঠেছিল। এই মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী স্থানে। অর্থাৎ এই যে বিশ্বের সব থেকে প্রাচীন সভ্যতা, এটা গড়ে উঠেছিল টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী স্থানে, মাঝে। আমরা জানি যে আমরা যারা ইসলাম ধর্মে আছি, আমাদের এই দুইটা নামের সাথে আমরা কিন্তু পরিচিত। নাম দুইটা হচ্ছে দজলা এবং ফোরাত নদী, অর্থাৎ টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর বাংলা নাম হচ্ছে দজলা এবং ফোরাত, এবং এটা পবিত্র ধর্মগ্রন্থে আমাদের পবিত্র কোরআন শরীফের মধ্যে কিন্তু এই দজলা এবং ফোরাত নদী নিয়ে কিন্তু লেখা আছে। যাই হোক, এই সেই দজলা এবং ফোরাত নদী, এই সেই টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদী, এবং এই সেই মেসোপটেমিয়া সভ্যতা। আশা করি বুঝতে পেরেছেন। এবার এই মেসোপটেমিয়া সভ্যতার 4টা ধাপ ছিল। কয়টি ধাপ ছিল প্রিয় ভাই বোনেরা? 4টা ধাপ। ভালো করে মাথায় রাখতে হবে। কয়টি ধাপ? ধাপ বা পর্যায় ছিল হচ্ছে 4টি। অ্যাশেরীয়, সুমেরীয়, ক্যালেডীয় এবং হচ্ছে কি ব্যাবিলনীয় সভ্যতা। আমরা যখন বৈশ্বিক ইতিহাস যখন পড়ব, তখন ইনশাল্লাহ এই সভ্যতাগুলো নিয়ে, এই যে আমরা আরো অনেক সভ্যতা আছে দেখতে পাচ্ছি, মিশরের সভ্যতা, এটা গড়ে উঠেছিল নীল নদীর তীরে। চৈনিক সভ্যতা, ইয়াংসিকিয়াং চীনের হুয়াংহু নদীর তীরে। তারপরে হচ্ছে যে পারসিক সভ্যতা বা হচ্ছে পারস্য। আমরা জানি বর্তমান ইরানের পূর্ব নাম কি ছিল? পারস্য। আমরা ইনশাল্লাহ আমাদের টপিকস ভিত্তিক যে ক্লাসগুলো রয়েছে, প্রাচীন সভ্যতার যে ক্লাসগুলো রয়েছে, আমরা প্রতিটা টপিকস, প্রতিটা সভ্যতা একদম ধরে ধরে খুঁটে খুঁটে পড়বো, যাতে করে আপনারা যে কোনো পরীক্ষায় ইনশাল্লাহ ভালো করতে পারেন। আচ্ছা, এইবার হচ্ছে আমরা তাহলে নেক্সট আপডেটে চলে যাচ্ছি। আমাদের নেক্সট কোশ্চেনটা কি আছে? যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই বলতে পারেন। আচ্ছা, এই কোশ্চেনটার উত্তর কি হবে? ঝটপট দ্রুত দেখি কে প্রথম সঠিক উত্তর দেয়। এভরিওয়ান, সবাই উত্তর করেন। বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী কে?
এইটার সাথে কিন্তু বর্তমানে একটা ভাইরাল টপিকস কিন্তু যুক্ত আছে, সেটা বলছি আপনাদের পরে। আচ্ছা, এটার উত্তর করেন। বাঁশের কেল্লা খ্যাত, বাঁশের কেল্লা, বাঁশ, বাঁশ, তাই না? আমরা জানি গ্রাম অঞ্চলে বাঁশ দেখা যায়, এমন কেউ নাই যে মনে হয় বাঁশ দেখার নাই। এই বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী কে? বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী কে? সবাই ঝটপট উত্তর করেন, সবাই ঝটপট উত্তর করেন। বাঁশের কেল্লা খ্যাত, বাঁশের কেল্লা খ্যাত যে স্বাধীনতা সংগ্রামী কে? বাঁশের কেল্লা খ্যাত, বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী কে? দেখি কারা কারা সঠিক উত্তর দেন, কারা কারা সঠিক উত্তর দিচ্ছেন না। আচ্ছা, আমাদের সাথে আছেন আশামণি সরকার, তিনি লিখেছেন তিতুমির। ওকে, আফসানা আঞ্জুম লিজা, মীর নিসার আলী তিতুমির। আচ্ছা, আফসানা আঞ্জুম লিজাকে অসংখ্য ধন্যবাদ, তিনি ভালো তিতুমিরের আরেকটি নাম লিখেছে। আচ্ছা, যাই হোক, নক্ষত্র প্রহরী 7 খ তিতুমির, এমডি রফিকুল খ, নীলহারা পাখি, নীলহারা পাখি তিতুমির, নাদিরা আক্তার নিশি তিতুমির, হাফিজা হাসি তিতুমির, কাইসার সজীব খ, শারমিন আক্তার বিথি খ, সিদরাতুল মুনতাহা খ, হারুনুর রশিদ তিতুমির। আচ্ছা, তিতুমির, তিতুমির সবাই লিখছেন তিতুমির। আচ্ছা, তিতুমির বিশ্ববিদ্যালয়ের তিতুমির কলেজের কেউ আছেন কিনা যে আজকে আমাদের ক্লাসে আছেন, তিনি একটু কমেন্ট করে জানালে আমাদের ভালো হবে। যে তিতুমির কলেজ আমরা জানি ঢাবি অভিভুক্ত 7 কলেজের ছিল, এবং তিতুমিরের শিক্ষার্থীরা কি চেয়েছিল যে আমরা বিশ্ববিদ্যালয় চাই, আমরা আর ঢাবির অধিভুক্ত আমরা থাকতে চাই না, আমরা পূর্ণাঙ্গ আলাদা বিশ্ববিদ্যালয় চাই, তিতুমির বিশ্ববিদ্যালয়। তিতুমির, তিতুমির কিন্তু আমাদের এই যে ভারতীয় উপমহাদেশের বা আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন অন্যতম কি বলবো যে হচ্ছে আমাদের একজন দেশপ্রেমিক তিতুমির, তিতুমিরের ত্যাগ। আসলে দেখেন যে দেশপ্রেম মনে হয় এটাকেই বলে, যে তারা দেশের জন্য, মাতৃভূমির জন্য, এই যে মাতৃভূমি মায়ের জন্য তারা হচ্ছে কি করেছে, লড়েছিল। তিতুমির, তিতুমির হচ্ছে কি, তার প্রকৃত নাম হচ্ছে সৈয়দ মীর নিসার আলী। আমাদের এক ভাই এক বোন এটা আসলে লিখেছিল যে মীর নিসার আলী লিখেছিল। আচ্ছা, তাহলে আপনারা সবাই সাইডে একটু লেখেন যে যা যা লিখছি। তিতুমিরের প্রকৃত নাম, তিতুমিরের, তিতুমিরের, তিতুমিরের প্রকৃত নাম সবাই দ্রুত লেখেন। তিতুমিরের প্রকৃত নাম, তিতুমিরের প্রকৃত নাম সৈয়দ, সৈয়দ, তিতুমিরের প্রকৃত নাম সৈয়দ মীর, সৈয়দ মীর নিসার আলী, সৈয়দ মীর নিসার আলী। তিতুমিরের প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী। তিনি কি করেছিলেন? তিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। ইংরেজ সেনাপতি স্টুয়ার্ট ল, স্টুয়ার্ট লর বিরুদ্ধে তিনি হচ্ছে যুদ্ধ করেছিলেন। দেখেন, তার কিন্তু আধুনিক সরঞ্জাম বা যুদ্ধাস্ত্র কিন্তু ছিল না, কিন্তু তিনি কি করেছিলেন? বাঁশ দিয়ে দুর্গ তৈরি করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য। এই সেই বিখ্যাত বাঁশের কেল্লা, অর্থাৎ এই যে কেল্লা খ্যাত বাঁশের কেল্লা, তিতুমিরের বাঁশের কেল্লা ইতিহাসের পাতায় একটি স্মরণীয় একটা বিষয়, যে তিনি তার যুদ্ধাস্ত্র, আধুনিক যুদ্ধাস্ত্র ছিল না, কিন্তু ইংরেজদের বিরুদ্ধে তার হাতে যা ছিল তিনি তাই দিয়ে লড়াই করেছেন। আসলে আমরা জানি যে বাঁশ, কাঠ এগুলো দিয়ে বর্তমান আধুনিক যে সরঞ্জাম, লোহার কাছে এগুলো তো আসলে কিছু না, বড় বড় কামানের গোলা, তারপরে হচ্ছে বন্দুকের বুলেট, এগুলোর কাছে তো বাঁশ, কাঠ এগুলো বেশিক্ষণ টিকতে পারে না, কিন্তু তারপরও তিতুমির লড়াই চালিয়ে গিয়েছিল। তিতুমিরকে শ্রদ্ধা। তিতুমিরের প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী। তার যে বাঁশের কেল্লা, তার বাঁশের কেল্লা কোথায় ছিল? তার বাঁশের কেল্লাটি ছিল হচ্ছে নারকেল বাড়িয়ায়, নারকেল, নারকেল বাড়িয়ায়, নারকেল বাড়িয়ায়। তিতুমিরের বাঁশের কেল্লা কোথায় অবস্থান ছিল? নারকেল বাড়িয়া। আচ্ছা, এবার তিতুমির কোন সেনাপতি, ইংরেজ কোন সেনাপতির বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন? স্টুয়ার্ট ল, ইংরেজ সেনাপতি স্টুয়ার্ট। সবাই দ্রুত লেখেন স্টুয়ার্ট ল, সবাই দ্রুত আমার সাথে সাথে লিখে ফেলেন স্টুয়ার্ট ল। আচ্ছা, অনেকে আমাদের সাথে যুক্ত আছেন। এটা অবস্থিত নারকেল বাড়িয়ায়। হ্যাঁ, আয়েশা সিদ্দিকা তিনি সঠিক উত্তর দিয়েছেন, অনেকে সঠিক উত্তর দিচ্ছেন। সৈয়দ মীর নিসার আলী আমাদের সাথে আছেন। শাপলা রানী দেবী, বাংলাদেশের জাতীয় ফুল শাপলা আছেন আমাদের সাথে। আঞ্জনা কি এটা খন্দকার, সৈয়দ মীর নিসার আলী তিতুমির, সৈয়দ মীর নিসার আলী তিতুমির। আচ্ছা, সকলকে অসংখ্য ধন্যবাদ যারা যারা যুক্ত হয়েছেন। আচ্ছা, সবাই একটু কমেন্ট করে জানান সবাই। ওকে, তাহলে এইটা হলে আমরা নেক্সট আপডেটে চলে যাব। সবাই কমেন্ট করে জানান এটা হয়েছে। সবাই একটু ডান লেখেন, প্রিয় ভাই ও বোনেরা ডান লেখেন। ডান লিখলে বুঝতে পারবো আপনার হচ্ছে এই কোশ্চেন বা এটা যে বিশ্লেষণ যেটা আপনার এটা লেখা হয়েছে। ওকে,
বাঁশের কেল্লাটি ছিল নারকেল বাড়িয়ায়, ডাক্তার আয়েশা সিদ্দিকা স্টুয়ার্ড ল, এমএসটি মরিয়ম খাতুন স্টুয়ার্ড ল, বাঁশের কেল্লা নারকেল বাড়িয়ায়। সকলকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই বোনেরা, আপনাদের রেসপন্স খুবই ভালো পাচ্ছি। যাই হোক, আমরা তাহলে নেক্সট আপডেটে চলে যাচ্ছি। ওকে, আচ্ছা, কমেন্ট সেকশনে কারো ঝগড়া করার দরকার নাই, আপনারা একটু শান্তশিষ্ট থাকেন। আমাদের আরো কোশ্চেন আছে, আমরা আরো কিছু জানবো আজকের ক্লাস থেকে ইনশাল্লাহ। এবং আজকের ক্লাস আপনাদের আশা করি স্মরণীয় হয়ে থাকবে। আজকের এই একটা সলভিং ক্লাস থেকে আপনারা অনেক কিছু অলরেডি জেনেছেন এবং সামনে ইনশাল্লাহ জানবেন। প্রিয় ভাই বোনেরা, কোনো সমস্যা নেই, রাজিন্স জিকে মাস্টার থাকতে জিকে নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনাদের। আপনাদের যে কোনো ধরনের জিকে কনফিউশন থাকুক, সমস্যা থাকুক, আমরা ইনশাল্লাহ সবসময় আপনাদের সাথে আছি, পাশে আছি। এবং আপনাদের সাধারণ জ্ঞানের ভয়কে জয় করতে আপনাদের বাংলাদেশ, আন্তর্জাতিক এবং সাম্প্রতিক অংশ কোথা থেকে পড়বো, কিভাবে পড়বো, কোন অংশটা আমার জন্য গুরুত্বপূর্ণ, শিক্ষক নিবন্ধন, প্রাইমারি পরীক্ষা, তারপর হচ্ছে সামনে আমাদের আরো যে নিয়োগ পরীক্ষাগুলো আসতেছে, কোন কোন অংশগুলো আমার জন্য গুরুত্বপূর্ণ, পরবর্তীতে হচ্ছে যে প্রশ্ন প্যাটার্ন যে চেঞ্জ হচ্ছে, এটার সাথে আমরা কিভাবে খাপ খাইয়ে নিব, আমরা কিভাবে প্রস্তুতি নিব, তার সকল সমাধান দেওয়ার জন্য কিন্তু আমরা আছি। বিশেষ করে আমি রাজিন্স জিকে মাস্টার আছি আপনাদের সাথে। বাংলাদেশের সংবিধান রচনা কমিটিতে মহিলা সদস্য ছিল কতজন? এটা নারীদের একটা গর্বের বিষয় যে বাংলাদেশের সংবিধান রচনা কমিটিতে মহিলা সদস্য ছিল কতজন। দেখি কে প্রথম সঠিক উত্তর দেয়। এখানে আছে 1, 8, 2, 3। কে প্রথম সঠিক উত্তর দেয়? প্রথম মানে মহিলা সদস্য হচ্ছে কতজন? অনেকে সঠিক উত্তর দিচ্ছেন। রবিন আহমেদ উজ্জ্বল 1 জন, আফিফা আঞ্জুম আন্না 2 জন। সত্যের জন্য লড়াই মুহিয়ার কমেন্ট করিম না বাহে। কেন সত্যের জন্য লড়াই ভাই? আপনি কেন কমেন্ট করবেন না? আপনার কমেন্ট আমরা চাচ্ছি অবশ্যই। আফসানা আঞ্জুম লিজা, বেগম রাজিয়া বানু, আচ্ছা উনি একদম নামই বলে দিয়েছেন। লতিফা হেলেন লতা 1, জান্নাতুল মুন্না 8 হলো 1 জন, 8 হলো 1 জন। ওই যে মুঘল সম্রাটদের নাম মনে রাখার সহজ টেকনিক আমরা পড়ি না, যে বাবর হয়েছিল একবার জ্বর সারিলে ঔষধে, ঠিক সেরকম তিনি ওভাবে কমেন্ট করছেন যে 8 হলো 1, 8 হলো 1। আচ্ছা যাই হোক, 1 জন বেগম রাজিয়া বানু, এমএসটি মরিয়ম খাতুন, রাবেকা সুলতানা ডান, সীমান্ত রয় ক, তাহমিনা বেগম 1 জন, তাসফিয়া নাসরিন 1 জন, শফিকুল ইসলাম 1 জন, এমডি শাখাওয়াত রাজিয়া, আচ্ছা রোজিনা ইসলাম 1 জন, সত্যের জন্য লড়াই ক, শারমিন আক্তার বিথি 1 জন 1 জন 1 জন 1 জন। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। প্রিয় ভাই বোনেরা, স্যার এত সহজ প্রশ্ন আর আসে না, আর একটু হার্ড কোশ্চেন দিবেন। অবশ্যই দেব, কে বলছে আসে না? এবং আপনাদের এই যে কোশ্চেন গুলো সলভ হচ্ছে, এটা প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো জায়গায় বিভিন্নবার, বারবার, শতবার এসেছে। অর্থাৎ এই কোশ্চেন গুলো প্রিভিয়াস ইয়ারে কোনগুলো গুরুত্বপূর্ণ বারবার এসেছে, সেগুলো নিয়ে কিন্তু আমরা কোশ্চেন সাজিয়েছি। এবং এই যে সহজ কোশ্চেন, কিছু কিছু সহজ কোশ্চেন থাকবে আপনাদের মনে কিন্তু কনফিউশন ধরানোর জন্য এই সহজ কোশ্চেন গুলো। আচ্ছা ওকে, আমরা কথা না বাড়িয়ে, বাংলাদেশের সংবিধান রচনা কমিটিতে মহিলা সদস্য ছিলেন হচ্ছেন 1 জন। এই একমাত্র মহিলা সদস্য সংবিধান রচনা কমিটির, একমাত্র মহিলা সদস্য আপনারা সবাই জানেন, বেগম রাজিয়া বানু, বেগম রাজিয়া বানু সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে? বেগম রাজিয়া বানু। সংবিধান রচনা কমিটির মোট সদস্য ছিল কতজন? সংবিধান রচনা কমিটির মোট সদস্য ছিল, মোট সদস্য সংখ্যা ছিলেন হচ্ছেন 34 জন। এই 34 জনের মধ্যে সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন? প্রধান বা সংবিধান রচনা কমিটির প্রধান আমরা বলি, বা সংবিধানের রূপকার কে ছিলেন? সংবিধানের রূপকার বা সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন? প্রধান ছিলেন হচ্ছেন ডাক্তার কামাল হোসেন। ওকে, ডাক্তার কামাল হোসেন। আচ্ছা, তাহলে এই পর্যন্ত সবার হয়েছে কিনা? হইলে আমাদের একটু ডান লেখেন, আমরা বুঝতে পারবো যে আপনাদের হয়েছে। আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, নেক্সট কোশ্চেনে যাব। ওকে, এমডি কামাল হোসেন, মাহমুদা ইয়াসমিন, এমডি কামাল হোসেন, তৌহিদুল ইসলাম, ডাক্তার কামাল, রবিন আহমেদ উজ্জ্বল, ডাক্তার কামাল হোসেন, সাইফুল ইসলাম 27 না 34 জন। সংবিধান রচনা কমিটির মোট সদস্য ছিলেন 34 জন।
একমাত্র মহিলা সদস্য ছিলেন হচ্ছেন বেগম রাজিয়া বানু, বেগম রাজিয়া বানু। এবং সংবিধান রচনা কমিটির প্রধান বা সংবিধানের রূপকার বলা হয় ডাক্তার কামাল হোসেনকে। সংবিধানের রূপকার কে? ডাক্তার কামাল হোসেন। ওকে, সবাই সঠিক উত্তর দিচ্ছেন। শুভ মোহন দত্ত, সংবিধান কমিটির অন্যতম নেতা ডাক্তার কামাল হোসেন। আচ্ছা, ওকে, তাহলে আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে কি আছে আমরা একটু দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিল কারা? প্রিয় ভাই ও বোনেরা দ্রুত অ্যান্সার করেন যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিল কারা। এখানে দেখতে পাচ্ছি ইংরেজরা, ওলন্দাজরা, ফরাসিরা, পর্তুগিজরা। কোনটা সঠিক উত্তর? দেখি প্রথম কে সঠিক উত্তরটা দেয়। প্রথম সঠিক উত্তরটা কে দেয়? সাইফুল ইসলাম ডান, ডাক্তার কামাল ডান। ওকে, ঘ GHA, ঘ রবিন আহমেদ উজ্জ্বল, ঘ আরশি রেজা, ঘ ঘ ঘ ঘ ঘ। ওকে, নয়ের ঘ বিরোধী দলীয় নেতা, হ্যাঁ সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন। আচ্ছা, আমরা তো অবশ্যই সংবিধান থেকে চলে আসলাম। পর্তুগিজরা। ইতি আক্তার নয়ের ক। আচ্ছা, ইতি আক্তার হচ্ছে নয়ের ক লিখেছেন। খালিদ মাহমুদ শান্ত নয়ের ঘ। পর্তুগিজরা, সত্যের জন্য লড়াই, ঘ। অনেকে সঠিক উত্তর দিয়েছেন। যারা ঘ সঠিক উত্তর দিয়েছেন সকলকে অভিনন্দন, এবং তারাই যারা ঘ দিয়েছেন তাদেরটা সঠিক হয়েছে। অর্থাৎ এই যে প্রিয় ভাই ও বোনেরা, বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিলেন পর্তুগিজরা কোন দেশের নাগরিক? তারা হচ্ছে পর্তুগালের নাগরিক। এবার বলেন তো, আমরা কি ভাই? আমরা কি বাঙালি না? আমরা কোন দেশের নাগরিক? বাংলাদেশের নাগরিক। এই যে পর্তুগিজ, তারা হচ্ছে কি পর্তুগিজ, তারা কোন দেশের নাগরিক? তারা হচ্ছে পর্তুগালের নাগরিক। এইবার এই পর্তুগিজদের বাঙালিরা বা বাংলায় একটা নামে ডাকা হতো। সেই নামটা কি? পর্তুগিজদের বাংলায় ডাকা হতো ফিরিঙ্গি নামে। ফিরিঙ্গি। যাই হোক, তারপরে পর্তুগিজরা প্রথম আসার পরে ধারাবাহিকভাবে আমাদের দেশে এই যে অর্থাৎ এই বাংলায় কারা কারা এসেছে, যে ওলন্দাজরা এসেছে, নেদারল্যান্ডের অধিবাসীদের কি বলে? ডাচ বলে। তারপরে ডেনমার্কের অধিবাসীরা এসেছে, এবং সর্বশেষ কারা? এই যে ইংরেজরা এসেছে। ইংরেজরা হচ্ছে সর্বশেষ। আমাদের এখানে একজন তিনি ইংরেজরা উত্তর করেছে, আসলে এটা সঠিক না, ইংরেজরা সর্বশেষ। প্রথম হচ্ছে কি? প্রথম হচ্ছে পর্তুগিজরা। এই পর্যন্ত যদি হয়ে থাকে সবাই একটু ডান লেখেন প্রিয় ভাই বোনেরা। ডান লিখলে আমরা নেক্সট কোশ্চেনে যাব। আচ্ছা, ওকে, আমাদের সাথে হচ্ছে দিন ইসলাম স্যার আসছেন। স্যার প্লিজ। কি অবস্থা? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা। দেখছি খুবই মনোযোগ সহকারে আপনারা আমাদের জিকে বস রাজিন স্যারের সাথে, জিকে মাস্টার রাজিন স্যারের সাথে আপনারা ক্লাস করছেন। খুবই একাগ্র চিত্রে সুন্দর করে আপনারা কমেন্ট করতেছেন। ভালো লাগতেছে যে আমাদের এখানে যে টিচার গুলো আছে তাদের এরকম আকর্ষণীয় এবং বিশ্লেষণধর্মী ক্লাসগুলো আপনারা ভালোভাবে গ্রহণ করতে পেরেছেন। এটা স্যারদের জন্য নিঃসন্দেহে ভালো লাগার। আমি কিন্তু আপনাদের কাছে একটু আগে বলেছিলাম যে আমরা কিন্তু একটু পরে আরো একটা আগুনের ফুলকি এখানে আপনাদের সামনে হাজির করব। আপনারা একটু সবাই আমাকে বলেন যে স্যারের ক্লাসগুলো কেমন লাগতেছে, আর আপনারা কি আর একটা আগুনের ফুলকি এখন দেখতে চান? এই যে দুই পাশে দুইটা আগুন থাকবে, এরকম জল জল করে জ্বলবে, এই পাশে আর একটা আগুন, আর মাঝখানে একটু সমুদ্রের মতো পানি আর কি, ঠিক আছে? তো দুই পাশে আগ্নেয়গিরি, মাঝখানে সমুদ্র। আপনারা কি চান দেখতে? সবাই একটু বলেন যে ক্লাসগুলো কেমন লাগতেছে। এমডি শামীম রেজা ভাই লিখছেন আপনারা সবাই বস স্যার, তাই না? আচ্ছা, নুরুজ্জামান ভাই লিখছে অনেক মজার স্যার, বাংলায় নাম ফিরিঙ্গি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের স্যারদের ক্লাস কিন্তু অসাধারণ। আসলে স্যারদের কাছ থেকে অনেক কিছু আপনাদের শেখার আছে। হ্যাঁ, দেখতে চাই স্যার। নেক্সট, মিস ইউ স্যার দিন ইসলাম। আচ্ছা, আমিও আপনাদের সবাইকে মিস করতেছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো লাগছে স্যার। হ্যাঁ, ভালো লাগতেছে। বাহ, ভালো লাগতেছে স্যার। আসলে স্যারের কাছে হি ইজ এ স্টোর হাউস অফ নলেজ। টেক অ্যাজ মাচ অ্যাজ পসিবল ফ্রম হিম।
তার কাছ থেকে যত খুশি নিয়ে রাখেন, যেরকম নিয়ে রাখেন। এই পাশে বাম পাশে এখন যে আগুনটা দাঁড়াবে সেই আগুনের কাছ থেকে আমাদের এই আগুনটাকে একটু কমেন্ট করেন তো আপনারা, দেখতে চাই। হ্যাঁ স্যার, বা মাশাআল্লাহ, দেখতে চাই মানে আগুন কে না দেখতে চাই, আগুন কে না দেখতে চাই, তাই না? তো যারা দেখতে চান একটু কমেন্ট করেন। আলহামদুলিল্লাহ, অসাধারণ, খুব ভালো, বাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এভাবে ক্লাস করলে আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। আপনারা সবাই অসাধারণ স্যার। আব্দুল্লাহ ভাই লিখছে ওয়াসাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ ক্লাস। পানি পানি। মারিয়াম কি বলছে? মারিয়াম ইমরোজ আপু লিখছে পানি পানি। আপনার ম্যাথ ক্লাস আমার খুব ভালো লাগে শামীম। আচ্ছা, তো ঠিক আছে, আমরা আর একটা আগুনকে ডেকে নিচ্ছি। প্লিজ কাম হিয়ার দ্য ফায়ার। আমাদের ফায়ার জন্য একটা হাততালি, সবাই একটা হাততালি দিই। হাতে তালির একটা ইমোজি দিয়ে দিই আমরা। আমাদের আর একটা আগুন কিন্তু চলে আসছে। কি অবস্থা স্যার? আমাদের শ্রদ্ধেয় স্যার ক্লাস নিচ্ছিলেন, আমরা দেখতেছিলাম। আমাদের দর্শকদের বা আপনার স্টুডেন্টদের সম্পর্কে কিছু বলেন, তাদের কাছে একটু জানেন দেখি অবস্থা কেমন লাগতেছে ক্লাস। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন। খুবই এক্সপার্ট। এতক্ষণ আপনারা ক্লাস করছিলেন আমাদের জনপ্রিয় মাস্টার, জিকে মাস্টার রাজিন স্যার। অসাধারণ একটা কমেন্ট আসছে, দেখছেন? টিউটোরিয়াল মানেই সব বসের বাজার। সব বসের বাজার, আলহামদুলিল্লাহ। জাহিন স্যার এই যে কমেন্ট করছে, ইয়াসমিন আক্তার, জাহিন স্যার, বাহ মাশাআল্লাহ। এই তো আজকে যতগুলো ক্লাস করেছি এভাবে ক্লাস করলে জব হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, অবশ্যই মনে বিশ্বাস রাখতে হবে ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন মানে এই যে দুই পাশে আমি বলছিলাম না যে আগুন আগুন খেলা আপনাদেরকে বলা হয়। এই যে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এই যে আগুন, এই যে বাম পাশেও আমার আগুন, আর মাঝখানে কি পানি, সমুদ্র, মাঝখানে মহাসমুদ্র। আমাদের মাঝে দিন ইসলাম স্যার আছেন। তো এই যে হাতে ক্লাব দিচ্ছে সবাই স্যারের জন্য, কিন্তু অনেকে লিখছে সাইদুল স্যার। না, সাইদুল স্যার নেই, আমরা আছি। দেখেন এখানে কিন্তু অনেকেই হাতে ক্লাব দিচ্ছে আমাদের। বাহ মাশাআল্লাহ, জাহিদ স্যার, জাহিদ স্যার, লাভ ইউ জাহিদ স্যার। ও মাই গড, জাহিদ স্যারের বাংলা ক্লাস অনেক ভালো লাগে। তার মানে কি ক্লাস শুধু আমার বাদে বাকি সবার ক্লাসই ভালো লাগে, তাই তো নাকি? দিন ইসলাম স্যার সমুদ্র, যার মধ্যে জ্ঞানের সমুদ্র আছে। আমরা নিজেরাই স্যারের কাছ থেকে অনেক কিছু শেখার চেষ্টা করি, আর অসাধারণ একটা মনের অধিকারী। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, আমাদের টিউটরের সাথে যারা যারা আছেন এবং যুক্ত আছেন, ইনশাআল্লাহ শেষ অবধি আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আপনাদের আল্লাহর রহমতে আপনি একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারবেন। নির্দিষ্ট একটা সরকারি জব আপনার ইনশাআল্লাহ নিজের জন্য নির্ধারিত হয়ে থাকবে। আব্বা আম্মুর মনের মধ্যে একটা সুন্দর ভালোবাসা, উজাড় একটা ভালোবাসা দিতে পারবেন, যেটা সমাজের মধ্যে আপনার একটা অবস্থান তৈরি করে ফেলবে। প্রিয় ভাই বোন আমার, ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমাদের সঙ্গে আপনারা যদি থাকেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা সবসময় উপকৃত হবেন 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 ইনশাআল্লাহ। শুধুমাত্র আপনাদের একটু পরিশ্রমটা বেশি করতে হবে। আমরা আপনাদের সঠিক পথ নির্দেশনা দেব, সঠিক দিক নির্দেশনা দেব। আপনারা যদি ওই দিক নির্দেশনা অনুযায়ী চলেন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। তো আমাদের প্রিয় ভাই বোন সবাই ক্লাস করতেছেন। আমাদের শ্রদ্ধেয় রাজিদ স্যারের অসাধারণ পড়াচ্ছেন, আমরাও শিখতেছি। দেখেন আমি নিজে বিসিএস এর বিভিন্ন জায়গায় ক্লাস নিয়েছি বা নিই, সাথে ক্লাস করেছিও অনেক। নিজের জব জার্নিতে আই হ্যাভ লার্নড এ লট অফ থিংস ফ্রম মেনি কোচিং সেন্টার্স ইন আওয়ার কান্ট্রি। বাট এই যে আমাদের রাজিন স্যারের মতো এত সুন্দর করে জিকে পড়ানোর টিচার কিন্তু নট অ্যাভেলেবেল। এটা হতে পারে অনেকের অনেক এক্সপার্টাইজ থাকতে পারে, অনেকে ভালো পড়ান, ঠিক আছে, নিশ্চয়ই ভালো মানুষ আছেন, ভালো টিচার আছেন, কিন্তু আমাদের সত্যিকার অর্থে রাজিন স্যারের মতো এরকম শিক্ষক আমার জীবনে আমি খুব কম পেয়েছি। আমাদের মঈন স্যার ক্লাস নেন, দেখছেন মঈন স্যার কত সুন্দর ক্লাস নেন। এই যে রাজিন স্যার ক্লাস নেন, আমাদের জাহিন স্যার, মানে তিন ভাই, জাহিন মঈন রাজিন, ঠিক আছে। তো সবার প্রিয় হচ্ছে দিন, সমুদ্র, মহাসমুদ্র, প্রশান্ত মহাসাগর, সবার জ্ঞান যেখান থেকে আমরা আহরণ করি, যার কাছ থেকে জ্ঞান আহরণ করি সবসময়, সেটা হচ্ছে আমাদের দিন স্যার। তো ঠিক আছে, আপনারা সবাই ক্লাসটা শেষ করেন। আলহামদুলিল্লাহ, স্যারকে অনুরোধ করছি সুন্দর করে ক্লাস কন্ডাক্ট করার জন্য। আর আমাদের এরকম ক্লাসগুলো পেতে, রেগুলার আপডেট পেতে, আমাদের সাথে জয়েন থাকতে আপনারা আমাদের টিউটোরিয়াল পেজ, সাইদুল স্যার বাংলা এবং ইংরেজি যে দুইটা পেজ আছে, পেজগুলোতে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। আশা করি আপনারা আমাদের সব আপডেট পেয়ে যাবেন সময় মতো। সব ধরনের নির্দেশনা নিয়ে আমরা হাজির হব। অ্যান্ড আপনারা যারা চান
যে আমাদের পেইড ব্যাচগুলোতে ভর্তি হতে, তারা কিন্তু এই ধরনের আমাদের রাজিন স্যার, মঈন স্যার, জাহিন স্যার, আমাদের রবিন স্যার, এই তো সবই তো জাহিন, মঈন, দিন স্যার, সবই বলতেন না। তো সকল স্যারের ক্লাসগুলো আপনারা সুন্দরভাবে পেয়ে যাবেন। কাকতালীয় ভাবে মিলে গেছে। আমার একজন লিখছে যে দুই পাশে আগুন, মাঝখানে পানি, পানির ভিতরে আবার অক্সিজেন আছে, অক্সিজেন আবার আগুন জ্বলতে সাহায্য করে। আমি এখানে একটা কমেন্ট পড়লাম আর কি, ঠিক আছে। তো অসাধারণ অসাধারণ প্রতিভার অধিকারী আপনারা সবাই। তো আমি আর কথা বলবো না, ক্লাসের ভিতরে আপনাদেরকে এত বেশি মনে হয় আমি বিরক্ত করা ঠিক হবে না, সেজন্য আমি এখন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আপনারা আমাদের পেইড ব্যাচগুলোতে ভর্তি হলেও আমাদের একদম রেগুলার আপডেট ক্লাস পেয়ে যাবেন এবং সাথে বিষয় ভিত্তিক বিশ্লেষণধর্মী ক্লাসও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমরা আসতে পারি, আবার হবে তো দেখা ইনশাআল্লাহ, অবশ্যই স্যার। এ দেখাই শেষ দেখা নয় তো। তো আমি বিদায় নিচ্ছি। জাহিন স্যার আপনি বিদায় নেন। ঠিক আছে স্যার, অসাধারণ অসংখ্য দোয়া এবং ক্লাস শুভকামনা। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনারা স্যারের ক্লাস যেহেতু করছেন, স্যারের ক্লাসটা উপভোগ করেন। আচ্ছা, ওকে প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের স্যারদের কাছ থেকে, সম্মানিত শিক্ষকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনলাম। যাই হোক, আসলে আমাদের এই প্ল্যাটফর্মটা বা আমরা যাদের সাথে কাজ করছি, একসাথে যারা কাজ করছি, সবাই সবার জায়গা থেকে আমি মনে করি যে আমাদের এখানে যে স্যারেরা আছেন সবাই সবার জায়গা থেকে বেস্ট। এক কথা ইনশাল্লাহ আপনাদের টিচার্স প্যানেল নিয়ে অভিযোগের কোনো সুযোগ রাখলে আমরা ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি আপনাদের যাতে আপনাদের গন্তব্য, আপনাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য আমরা নিরন্তর পরিশ্রম করছি। যাই হোক প্রিয় ভাই বোনেরা, আমরা একদম এই যে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা খুব দ্রুত ক্লাসটি শেষ করবো। আমরা আমাদের দেখি নেক্সট কোশ্চেনটা কি আছে, নেক্সট কোশ্চেনটা আমাদের কিভাবে সাজিয়েছি। ওকে, এইবার আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা, অর্থনৈতিক সমুদ্র সীমা কত? প্রিয় ভাই বোনেরা দ্রুত অ্যান্সার করে ফেলেন, দেখবো কে প্রথম সঠিক উত্তর দেন। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা, অর্থনৈতিক, খুব ভালো করে খেয়াল করেন, অর্থনৈতিক সমুদ্র সীমা কত? দেখি কে প্রথম সঠিক উত্তর দেয়। সবাই দ্রুত কমেন্ট করে ফেলেন। আপনারা চলে যান প্লিজ। আচ্ছা, আমাদের সাথে আছেন সাইদুল স্যার। আচ্ছা আমরা সবাই চলে যাব, কোনো সমস্যা নেই, একদিন পৃথিবী ছেড়ে চলে যাব, উপরে চলে যাব, সব এক জায়গায়। হ্যাঁ আচ্ছা, সবাই একটু কমেন্ট করেন, সবাই একটু কমেন্ট করে জানান 10-এর বি। আচ্ছা, অনেকে বি উত্তর দিচ্ছেন। দেখি আফিফে আঞ্জুম আন্না 200, ফিরোজা বেগম 200 নটিক্যাল, ইতি আক্তার 10-এর খ। আচ্ছা 10-এর খ, সুফিয়ান হোসেন, জয়ন্ত দাস 200, ঝুমুর মন্ডল 200। আচ্ছা, অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন। আচ্ছা, আমরা এটার ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। উপকূল হতে একটা হচ্ছে, খুব ভালো করে খেয়াল করেন, একটা হচ্ছে অর্থনৈতিক, একটা হচ্ছে কি অর্থনৈতিক, একটা হচ্ছে অর্থনৈতিক সমুদ্র সীমা এবং আরেকটা হচ্ছে রাজনৈতিক সমুদ্র সীমা। তো উপকূল হতে বাংলাদেশের যে অর্থনৈতিক সমুদ্র সীমা, এইটার ইংরেজিতে একটা টার্ম রয়েছে, অর্থাৎ এটাকে বলা হয় ইইজেড। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে ইইজেড, অর্থাৎ এক্সক্লুসিভ ইকোনমিক জোন। উপকূল হতে অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল এবং রাজনৈতিক যে সমুদ্র সীমা, হচ্ছে 12 নটিক্যাল মাইল। এবার কোশ্চেন আসে, স্যার তাহলে অর্থনৈতিক সমুদ্র সীমা আর রাজনৈতিক সমুদ্র সীমার মধ্যে পার্থক্যটা কি? আসলে এটার মেন পার্থক্যটা কি? খুব ভালো করে খেয়াল করেন। অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে যে সীমানার মধ্যে একটি দেশ তার অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে, যেমন মৎস্য আহরণ বা জেলেরা মাছ ধরবে, অর্থনৈতিক যে কর্মকাণ্ডগুলো আছে এগুলো করতে পারবে। এবার রাজনৈতিক সমুদ্র সীমা কি? অর্থাৎ যে সীমানার মধ্যে একটি দেশ তার ক্ষমতা, সার্বভৌমত্ব প্রকাশ করতে পারবে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে তার রাজনৈতিক সমুদ্র সীমা। তো বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল এবং রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল। এইবার আর একটা কোশ্চেন আছে, স্যার আমরা তো কিলোমিটারে হিসাব করি, যেমন ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব কত কিলোমিটার, এরকম থাকে না? কিলোমিটার আর এই যে নটিক্যাল মাইল, এই দুটার মধ্যে কি পার্থক্য? প্রিয় ভাই বোনেরা, কিলোমিটার আমরা খুবই বিশ্লেষণ করে আপনাদের পড়াচ্ছি। কিলোমিটার এবং হচ্ছে কি নটিক্যাল মাইল।
কিলোমিটার এবং নটিক্যাল মাইলের হিসাবটা কি? দেখেন, আমরা যখন ল্যান্ডে হিসাব করব বা ভূমিতে হিসাব করব, তখন আমরা ওটা কিলোমিটারে হিসাব করি। রাস্তায় যেমন আপনার বাসা থেকে আপনার কাছের যে বাজার কত কিলোমিটার, হয়তো বা 1 কিলোমিটার, 1.5 কিলোমিটার, 2 কিলোমিটার, এভাবে। কিন্তু যখন আমরা সমুদ্রের সীমানা বা জলপথ হচ্ছে আমরা হিসাব করব, তখন কিন্তু আমরা বলতে পারবো না যে হচ্ছে যে আটলান্টিক মহাসাগরের এই পাশ থেকে এই পাশে এত কিলোমিটার। তখন আমরা কি হিসাব করি? অর্থাৎ জলপথটা আমরা হচ্ছে নটিক্যাল মাইল দ্বারা হিসাব করি। এই সেই নটিক্যাল মাইল। এই নটিক্যাল মাইল এবং কিলোমিটারের মধ্যে আর একটা পার্থক্য রয়েছে। যেমন 1 কিলোমিটার, এই দুইটার মধ্যে বড় হচ্ছে কিন্তু নটিক্যাল মাইল, বেশি হচ্ছে নটিক্যাল মাইল। যেমন বলি যদি যে 1 কিলোমিটার সমান, আমরা একটু এখানে একটু মুছে দিচ্ছি, আমাদের নেক্সট ক্লাস আছে, আমরা দ্রুত শেষ করছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ভালো করে খেয়াল করেন। 1 নটিক্যাল মাইল, 1 নটিক্যাল মাইল, 1 নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার? 1.853 কিলোমিটার। তাহলে সমুদ্রের যে হিসাবটা বা জলপথের যে হিসাবটা, এটা কিন্তু কি আমরা দেখতে পাচ্ছি বেশি, অর্থাৎ প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি। এই কোশ্চেন, এই 3টা কোশ্চেন ইনশাল্লাহ যে কোনো চাকরির পরীক্ষায় ইনশাল্লাহ 100% কমন থাকবে ইনশাআল্লাহ। রাজিন স্যার বলে গেল, আপনারা মিলাই নিন। তাহলে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল, বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল। 1 নটিক্যাল মাইল সমান 1.853 কিলোমিটার। অনেক সময় অনেক কোশ্চেনে যেরকম থাকে যে এখানে কিন্তু 4 দেবে, এখানে কিন্তু 2 দিবে, 1 দিবে, আমাদের কিন্তু কোনো কনফিউশনে থাকা যাবে না। 1.853 কিলোমিটার। যাই হোক, এরপরে হচ্ছে আমাদের সম্ভবত আমরা একদম ক্লাসের শেষের পর্যায়ে চলে এসেছি। আমাদের হয়তো বা এটা লাস্ট আপডেট, অর্থাৎ লাস্ট কোশ্চেন এটা। যারা যারা যুক্ত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই বোনেরা। আচ্ছা, এবার হচ্ছে আপনারা অনেকে সঠিক উত্তর দিয়েছেন। যারা সঠিক উত্তর দিয়েছেন খুবই চমৎকার ভাবে একদম সুন্দর করে লিখেছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। রাজনৈতিক 12, হ্যাঁ সবাই সঠিক উত্তর দিয়েছেন। যাই হোক, এরপরে হচ্ছে বাংলায় প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন। বংশানুক্রমিক, এইটা মানে তো বুঝেন সবাই। বংশানুক্রমিক যে বংশের যে ধারাটা, যেমন সাপোজ ধরেন আমার দাদা জমিদার ছিলেন, তার মানে আমার বাবা জমিদার। এবার আমার বাবা জমিদার মানে আমি জমিদার। এবার আমি যদি বিয়ে করি তখন আমার ছেলে মেয়ে হইলে তারা জমিদার, আমার নাতিপতি হবে জমিদার। তাহলে এই যে একটা ধারা, একটা ধারা, বংশানুক্রমিক ধারা, এই যে সিস্টেম, এই সিস্টেমটা প্রথম শুরু করেন বা এই শাসনটা প্রথম শুরু করেন কে? প্রথম শুরু করেন হচ্ছেন, আচ্ছা দেখি কে প্রথম সঠিক উত্তর দেয়। গোপাল। আচ্ছা, আফসানা আঞ্জুম লিজা 11-3, অনেকে সঠিক উত্তর দিচ্ছেন। প্রিয় ভাই বোনেরা, আপনাদের রেসপন্স পেয়ে আমরা অত্যন্ত খুশি। খুবই চমৎকার ভাবে আপনারা রেসপন্স করছেন। এমডি শাহিন আলম 11 ঘ, মাহমুদা ইয়াসমিন 11 ডি, শাফিন হাসান, মাহিয়া মাহি, আফসানা আঞ্জুম লিজা, মিনারুল পারভিন মিনা, ঝুমুর মন্ডল। শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম স্বাধীন বা সার্বভৌম রাজা। এমডি মোশাররফ হোসেন ক, সত্যের জন্য লড়াই, গোপাল। আচ্ছা, সবাই সঠিক উত্তর দিচ্ছেন। তাহলে এই যে ধারা, বংশানুক্রমিক ধারা শাসনটা শুরু করে কে? এই যে আমাদের মিস্টার গোপাল, নট গোপাল ভাঁড়। হ্যাঁ, আমরা জানি গোপাল ভাঁড় তো সবাই দেখেন, ছোটবেলায় আমরা গোপাল ভাঁড় দেখেছি, বিভিন্ন কার্টুনে আমরা এখনো দেখি যে এই যে সেই গোপাল, মিস্টার গোপাল ভাঁড়, গোপাল দাদা। এই গোপাল কিন্তু সেই গোপাল ভাঁড় না, মনে রাখার জন্য যে আমাদের গোপাল ভাঁড় চমৎকার আমাদের কি করে থাকে, ছন্দ বলে থাকে। তো এই সেই গোপাল ভাঁড় না, এটা হচ্ছে তার নামে নাম মিস্টার গোপাল। তিনি কি করেছেন? প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেছেন। তিনি একটি বংশের প্রতিষ্ঠাতা, অর্থাৎ তিনি হচ্ছেন পাল বংশের প্রতিষ্ঠাতা। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে মিস্টার গোপাল। এই পাল বংশ মোট দীর্ঘ কত বছর শাসন করে? সব থেকে দীর্ঘস্থায়ী শাসন তারা করেছে, দীর্ঘস্থায়ী সময় ধরে। অর্থাৎ তাদের শাসনকাল ছিল, তাদের সবাই দ্রুত লেখেন, আমার সাথে সাথে লেখেন, তাদের শাসনকাল ছিল কত বছর? প্রায় 400 বছর। এই 400 বছরের মধ্যে এই পাল আমলের এই 400 বছরের শাসনের মধ্যে একজন রাজা ছিলেন, তাকে বলা হয় পাল আমলের সর্বশ্রেষ্ঠ রাজা। পাল আমলের সর্বশ্রেষ্ঠ রাজা কে?
সর্বশ্রেষ্ঠ, পাল আমলের সর্বশ্রেষ্ঠ রাজা হচ্ছেন কে? ধর্মপাল। ধর্মপাল। এবার ধর্মপাল একটি স্থাপনা করেছেন, এটা খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, যেটা বাংলাদেশের নওগাঁতে অবস্থিত। হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, আপনারা অলরেডি বুঝে গিয়েছেন যে নওগাঁয় অবস্থিত বাংলাদেশের কি পাহাড়পুর বিহার বা আমরা সোমপুর বিহার যেটা বলি, এই পাহাড়পুর সোমপুর বিহারের নির্মাতাকে ধর্মপাল। পাহাড়পুর সোমপুর বিহারের নির্মাতাকে ধর্মপাল। আমরা এই পাশের উপরের অংশ মুছে দিচ্ছি, তাহলে হচ্ছে আমরা এখানে দেখতে পেলাম পাহাড়পুর পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর বিহার বা সোমপুর বিহারের নির্মাতাকে ধর্মপাল। নির্মাতা হচ্ছে ধর্মপাল। এইটা বিভিন্ন জায়গায় বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসে থাকে। পাহাড়পুর বৌদ্ধ বিহারের নির্মাতা হচ্ছে ধর্মপাল। ওকে, তাহলে বাংলায় প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করে কে? গোপাল। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, অনেকেই সঠিক উত্তর দিয়েছে, আপনারা আসলে অনেকে এখনো রেসপন্স করছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা একদম শুরু থেকে ছিলেন, আমাদের ক্লাস আলহামদুলিল্লাহ একদম শেষ। আমরা হচ্ছে আমি রাজেশ জিকে মাস্টার আপনাদের সাথে দীর্ঘক্ষণ আজকে লাইভ ক্লাসে ছিলাম। আশা করি আজকে যতগুলো আমরা কোশ্চেন সলভ করেছি আলহামদুলিল্লাহ আপনাদের এটা কাজে আসবে এবং বিশ্লেষণ ধর্মী। এই ক্লাসের যে সুন্দর নোটগুলো করেছেন, এই নোটগুলো বারবার রিভিশন দিবেন। এবার দেখেন, আমরা যদি কোশ্চেন সলভে যদি এভাবে বিশ্লেষণ ধর্মী নেই, তাহলে আপনাদের পেইড ব্যাচে যে ক্লাসগুলো আছে আমরা ইনশাল্লাহ ধরে এর থেকে আরো সুন্দরভাবে ইনশাল্লাহ নিব। আপনাদের কোনো টেনশনের কোনো কারণ নেই এবং সাধারণ জ্ঞানের ভয়কে জয় করতে আমি রাজেশ জিকে মাস্টার আজকে আপনাদের যে ক্লাসটি নিলাম, আশা করি আপনাদের উপকারে আসবে। তাহলে আজকের ক্লাস থেকে আমি আসলে বিদায় নিচ্ছি। আমাদের হচ্ছে এইখানে আমাদের যে ভর্তির ব্যাপারটা, যে আমরা ভর্তি চলছে প্রাইমারি নিবন্ধন এবং 10ম থেকে 20তম গ্রেডের কম্বাইন কোর্স। এই কোর্সে আমাদের কি কি থাকছে, আপনারা যারা ভর্তি হতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের পেজে একটু নক দেন, আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে। আমাদের কিন্তু এই যে একবার ভর্তি হলে পূর্ববর্তী এবং পরবর্তী সকল লাইভ ব্যাচ আর রেকর্ডেড ক্লাসগুলো করতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে আমাদের ক্লাসগুলো কিন্তু রেকর্ডেড থাকবে, আপনি চাইলে কিন্তু যে কোনো সময় আপনি করতে পারবেন। যে হয়তো এখন ব্যস্ততার সময় আপনি করতে পারছেন না, পরবর্তীতে আপনি যখন ফ্রি হলেন বা রাতে যখন আসলেন বাসায়, আপনি সুন্দর করে ক্লাসটি করতে পারবেন। প্রতিটা ব্যাচে 100+ লাইভ ক্লাস ও 100+ লাইভ এক্সাম। অর্থাৎ আমাদের কিন্তু শুধু লাইভ ক্লাসই হবে না প্রিয় ভাই বোনেরা, আমাদের কিন্তু লাইভ এক্সামও হবে। অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে কোনো একটা টপিকস এর উপরে আপনার ক্লাস হলো, ওই ক্লাসে আপনার প্রস্তুতি কিরকম নিজেকে যাচাই করার একটা সুযোগ পাবেন। কিসের মাধ্যমে? লাইভ এক্সামের মাধ্যমে। আচ্ছা, তারপরে কি থাকছে সব থেকে আকর্ষণীয়? 1200 টাকার সমমূল্যের লেকচার শিট পেয়ে যাচ্ছেন একদম ফ্রি। এই লেকচার শিট গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনারা এখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, তারপর হচ্ছে গণিত সহ প্রয়োজনীয় বিষয়ের যে লেকচার শিট গুলো রয়েছে আপনাদের কিন্তু আমরা পাঠিয়ে দেবো একদম সম্পূর্ণ বিনামূল্যে। অর্থাৎ আমাদের কোর্সে যদি ভর্তি হন আপনারা ইনশাল্লাহ এই ফ্যাসিলিটি গুলো পাবেন। যাই হোক, তো প্রিয় ভাই বোনেরা দেরি না করে আজই আমাদের প্রতিনিধির সাথে অর্থাৎ আমাদের পেজে যোগাযোগ করেন, পেজে নক দেন, আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে। এবং এই যে মূল্য আমরা লিখে দিয়েছি যে স্যার 1450 টাকা, অর্থাৎ আপনারা পাচ্ছেন যে ওই যে 1200 টাকা সমমূল্যের যে বইটা, এটা একদম ফ্রিতে পাবেন। আমাদের এই কোর্সটির মূল্য আমরা রাখছি 1450 টাকা। এবং যারা ভর্তি হননি দ্রুত ভর্তি হয়ে যান। আমাদের এই যে প্রতিনিধিদের নাম্বার এখানে দেওয়া আছে, চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনারা। আর আজকের ক্লাসের এই যে অফারে ভর্তি হতে, আজকের মধ্যেই যদি অফারে চান যে আমাদের 4500 টাকার কোর্স, আমরা 1450 টাকা, যদি আজকের মধ্যে ভর্তি হন তাহলে এই নাম্বারে হচ্ছে আমাদের কি করতে হবে? বিকাশ পার্সোনাল, এখানে হচ্ছে আমাদের সেন্ড মানি করতে হবে, বা হচ্ছে আমাদের কল দিলে আপনারা কিভাবে জয়েন করবেন বা কিভাবে কি বিস্তারিত আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে। তো এটা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আমি রাজেশ জিকে মাস্টার সকলের সুস্বাস্থ্য কামনা করে
আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।